ক্লিক করুন। সিয়াম, আজ কলেজে একটা নতুন মেয়ে এসেছে জানিস? এই তোকে না বলছি আমাকে সিয়াম বলে ডাকবি না। সরি দোস্ত, আর তোকে সিয়াম বলে ডাকবো না। এবার বল। মেয়েটা কেমন? খুব সুন্দরী নিশ্চয়ই। আমি কি দেখেছি নাকি? তাহলে যে বললি। আরে মামা, মেয়েটা তো আপাদমস্তক ঢেকে এসেছিল। বলিস কি, এত জনপ্রিয় একটা পাবলিক ভার্সিটিতে পর্দা। সেটাই তো আশ্চর্যের বিষয়। মেয়েটাকে তো দেখতেই হয়, চল মামা দেখে আসি। হ্যালো কালো বর্গা, শীষ বাজিয়ে নবাগত মেয়েটাকে উদ্দেশ্য করে বলল সিয়াম। মেয়েটা দেখেও না দেখার ভান করে চলে গেল। সিয়াম আর রনি মেয়েটার বিহেভে হা হয়ে রইল। আজ পর্যন্ত কেউ সিয়ামের সাথে এমন বিহেভ করেনি। সিয়ামের মতো হ্যান্ডসাম ছেলের পিছনে মেয়েরা আঠার মতো লেগে থাকে, আর মেয়েটা এমন করলো। খুব রাগ হলো সিয়ামের। রনিকে বলল, মামা মেয়েটার খুব দেমাক, একে বোঝাতেই হবে আমি সিয়াম কি জিনিস। সিয়ামদের পাশ দিয়ে ফার্স্ট ইয়ারে নিহা যাচ্ছিল, তাকে ডাক দিল। নিহা, এই নতুন মেয়েটার সম্পর্কে কিছু জানো? মেয়েটা খুবই অদ্ভুত, প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলে না। মেয়েটা দেখতে কেমন রে? কালো ভূত মনে হয়, তাই তো কারোর সামনে মুখ বের করে না। তোমাদের সামনেও মুখ খোলে না? না ভাইয়া। তুমি যেতে পারো। রনি শোন, বল। সারা ভার্সিটিতে জানিয়ে দে সামনে টেস্ট এক্সামের টাইমে সবাই যেন মুখ বের করে পরীক্ষায় ফলে প্রবেশ করে। ওকে দোস্ত, বলে চলে গেল। সিয়াম আনমনে বলে উঠল, এবার দেখবো তুমি আপাদ মস্তক ঢেকে আসো কি করে। পরীক্ষা চলতেছে, সবাই যে যার আসনে বসে আছে। রনি আর সিয়াম হলে ঢুকলো। যেহেতু তারা কলেজের বড় ভাই, তার উপর রাজনীতিও করে, তাই তাদের এসব পাওয়ার আছে। একে একে সবার দিকেই তাকালো। হ্যাঁ সবাই ঠিক আছে, কিন্তু এ কি সেই মেয়েটা একই রকম ভাবে এসেছে? সিয়ামের কথা অমান্য করলো। সিয়ামের রাগ দ্বিগুণ বেড়ে গেল। রেগে গিয়ে মেয়েটির কাছে গিয়ে বলল, এই মেয়ে তোমার নাম কি? মেয়েটি কর্কশ কণ্ঠে বলল, নুজাইফা জান্নাত। তুমি কি আমাদের অ্যানাউন্সমেন্ট শোনোনি? শুনেছি। তাহলে মুখ খোলো আর তারপর পরীক্ষা দাও। ম্যামকে ডাকুন, মুখ খুলবো। তুমি পরীক্ষা দিতে পারবে না? এই কথা শুনে নুজাইফা চলে গেল। তুমি কি জানো টেস্ট পরীক্ষা না দিলে তুমি ফাইনাল পরীক্ষায় বসতে পারবে না? আমার আল্লাহর আইনের থেকে পরীক্ষা বড় না? এই বলে নুজাইফা হল থেকে বের হয়ে গেল। সিয়াম প্রিন্সিপালের কাছে বিচার দিল নুজাইফা বেয়াদবি করেছে তার সাথে। যথারীতি নুজাইফাকে অফিস কক্ষে ডাকলো প্রিন্সিপাল। নুজাইফা, তুমি জানো তুমি কি করছো? জি স্যার, আমি আমার আল্লাহর কোরআনের কথা মেনেছি। যাদের সাথে বিবাহ হালাল তাদের সামনে পর্দা করেছি। তুমি যে পরীক্ষা দিতে পারবে না এটা জানো তো? তুমি কি জানো টেস্ট পরীক্ষা না দিলে ফাইনাল পরীক্ষা দিতে পারবে না? স্যার মাফ করবেন, দুনিয়ার পরীক্ষা দিয়ে কি করব যদি আখিরাতের পরীক্ষায় ফেল হয়ে যায়? আখিরাতে চিন্তা তো পরেও করতে পারবে, আগে তো ক্যারিয়ার গড়ে তুলো। স্যার, একটা বরফের খণ্ড হাতে তুলে রাখলে তার 2 মিনিট অথবা 5 মিনিটের গ্যারান্টি আছে, কিন্তু আমার নিঃশ্বাসের তো সেই গ্যারান্টিও নেই। আমি যে এখান থেকে বাড়ি পৌঁছাতে পারবো তার গ্যারান্টি কে দিতে পারবে? প্রিন্সিপাল আমতা আমতা করে বলল, হ্যাঁ তা পারবো না, কিন্তু তুমি শ্যামের সাথে মিসবিহেভ কেন করেছো? স্যার, আমি ওনার সাথে মিসবিহেভ করি নাই। উনি আমার মুখ দেখতে চেয়েছেন, আমি ওনাকে বলেছি ম্যাডামকে ডাকতে। ম্যাডামের সামনে আমি মুখ খুলতাম। তুমি এখন যেতে পারো, আর হ্যাঁ পরীক্ষা দেবা কোনো প্রবলেম হলে আমি দেখবো। শুক্রিয়া স্যার। সালাম দিয়ে নুজাইফা চলে গেল। স্যার আপনি ওকে পরীক্ষা দিতে বললেন? হ্যাঁ বললাম, কারণ ও যা বলেছে সবই যুক্তিসঙ্গত কথা বলেছে। তুমি এখন যাও, তোমার সাথে এ ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। সিয়ামের মনে রাগ আর যে দুটো চেপে বসলো আরো জোরালো ভাবে। নুজাইফা পরীক্ষার হলে গেল। তার সিট পড়েছে অবন্তিকার পাশে। নুজাইফা অবন্তিকার পাশে বসতেই অবন্তিকা লাফিয়ে উঠল, এই কালো ভূত, তুমি আমার পাশে বসবে না, আনকালচার খ্যাত। আমার কোনো দোষ নেই বোন, স্যাররা যেভাবে সিট ফেলেছে আমি সেভাবেই বসেছি। যেভাবেই সিট ফেলুক, তুমি আমার পাশে বসবে না। তাহলে আমি কোথায় বসবো? জানি না কোথায় বসবে, বাট এখান থেকে সরে বসো। অবন্তিকা নুজাইফার কথাগুলি পাশের সিটে নিজুম শুনছিল। নিজুম নুজাইফাকে ডাক দিল তার পাশে বসার জন্য। নুজাইফা নিজুমের পাশে বসলো। নিজুমকে ভালো করে দেখলো, বেশ সুন্দর গড়নের একটা মেয়ে। অন্য সকল মেয়েদের মতো অতটা মডার্নও না, আবার অতটা ব্যাকডেটও না। হিজাব পরেছে কিন্তু অত্যাধুনিকভাবে। কি দেখছো? না কিছু না। সিট পরিবর্তনের জন্য প্রিন্সিপাল এমনকি অন্য কোনো স্যার ম্যাডামরাও তোমাকে কিছু বলবে না। ও, কারণ অবন্তিকা হচ্ছে প্রিন্সিপালের মেয়ে, তাই অবন্তিকা ভার্সিটির অন্যরকম একটা পাওয়ার দেখিয়ে চলে। আর ওকে কেউ কিছুই বলে না, কেউ কিছু বললে তার খবর আছে। বুঝলাম, কিন্তু বোন তোমার নাম কি? রাহিমা নিশাত নিজুম। তোমার নাম কি?
মাশাল্লাহ, খুব সুন্দর নাম। আমার নাম হচ্ছে নুজাইফা জান্নাত। একটা কথা জিজ্ঞাসা করি, হ্যাঁ বলো। এই যে তুমি কালো একটা বোরখা আর 4 থেকে 5 লেয়ারের হিজাব পরে নিকাব নামিয়ে চোখে সানগ্লাস পরেছো, তাও কালচে গ্লাসে চশমা, আবার হাতে পায়ে মোজা, তোমার কি গরম লাগে না? সত্যি কথা বলবো, আমার এতে একটুও গরম লাগে না। এইসব পড়লে কেমন জানি মনে প্রশান্তি অনুভব করি। বেপর্দাভাবে চললে তার শাস্তি জাহান্নাম। এখন যদি এইটুকু গরম সহ্য করতে না পেরে বেপর্দাভাবে ঘোরাফেরা করি, তাহলে জাহান্নামের আগুনের উত্তাপ কী করে সহ্য করব? তুমি কি জানো, নামাজ রোজার মতো মেয়েদের জন্য পর্দাও ফরজ ইবাদত। পর্দা হলো ফরজের আইন, অর্থাৎ এটা আল্লাহর হুকুম এবং আবশ্যক। আল্লাহর এই আইন যদি না মানি, তাহলে জাহান্নামের গর্জনরত কালো ভয়াবহ আগুনে দগ্ধ হতে হবে লাখ কোটি বছর। জাহান্নাম এত ভয়ঙ্কর যে ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ লোহার শিকল দিয়েও বেঁধে রাখতে পারছে না। বাট আমিও তো স্কার্ফকে হিজাবের মতো করে পরি, যথেষ্ট শালীনভাবেই থাকি, শুধু মুখ ঢাকি না। তাতে কি আমার পর্দা হয় না? শোনো নুজাইফা, মনের পর্দাই বড় পর্দা। তাছাড়া তোমাকে তো কেউ দেখতেই পারে না এসব আবরণের জন্য। সবাই ভাবে তুমি কালো ভূতের মতো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হোয়াট? সবাই তোমাকে কালো ভূত বলে, এতে তোমার খারাপ লাগে না? না, একদম খারাপ লাগে না, কারণ তারা আমার শরীরের একটু অংশ দেখতে পারে না বলেই কালো ভূত বলে, তার মানে আমার পর্দা নিখুঁত। তুমি কি পাগল? অবশ্যই না। শোনো নিঝুম, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, হে ঈমানদার নারীগণ, তোমরা বাড়ির ভেতরে থাকো এবং বাড়ির বাইরে বাহির হইও না। যেভাবে জাহিলিয়া যুগের নারীরা নিজেদের সৌন্দর্য প্রকাশ করত, নারীরা যখন বালেগা হয়ে যায় তখন তার সতর দেখা দেয় এবং দেখানো জায়েজ নয়, তার জন্য পর্দা ফরজ। আর তাছাড়া মুখ থেকে তো পাপের সূচনা। যে নারী বোরখা পরে মুখ খোলা রাখে, সে যেন জানালা বন্ধ করে দরজা খোলা রাখলো। আচ্ছা, এ ব্যাপারে পরে আলোচনা করব। স্যার আসতেছে, পরীক্ষা শুরু হবে এখন। স্যার আসলো, পরীক্ষা শুরু হলো এবং পরীক্ষা চলছে। নুজাইফা ভালোই লিখতেছে। লেখার পর দেখলো অবন্তিকা কলম কামড়াচ্ছে, হয়তো ও লিখতে পারছে না। যেহেতু নুজাইফার লেখা শেষ, তাই ও অবন্তিকাকে হেল্প করার উদ্দেশ্যে ওকে ডাকলো। অবন্তিকা বিরক্ত বোধ করে নুজাইফার ডাকে সাড়া দিল না। নুজাইফা ভাবলো ও হয়তো শোনেনি, তাই আবার ডাক দিল। এবার অবন্তিকা রেগে গেল, তারপর বলল, এই কালো ভূত, আমাকে ডাকছিস কেন? মানে তুমি তো না লিখে বসে আছো, আর আমার তো লেখা শেষ, তাই ভাবলাম তোমাকে একটু হেল্প করি। তোর কাছ থেকে আমি সাহায্য নেব? এই অবন্তিকাকে হেল্প করতে চাস? তোকে দেখে তো মনে হয় পরীক্ষার পও জানিস না। নুজাইফা চুপ করে গেল। ও তোমাকে তখন এত অপমান করলো, তারপরও তুমি তাকে নির্লজ্জের মতো হেল্প করতে গেলে কেন? ও পারছিল না, তাই তো। দেখো, নর্ম হওয়া ভালো, বাট অতি নর্মতা কষ্টের কারণ। এটা ঠিক বললে না, কারণ আজ না হোক কাল আল্লাহ ওকে সঠিক বোঝ নিশ্চয় দেবে। থাক, আর বলা লাগবে না, চলো যাওয়া যাক। পরীক্ষা শেষে নিজম আর নুজাইফা আর বাড়ির পথে পা বাড়লো। ঠিক তখনই তাদের পথ আটকে দাঁড়ালো সিয়াম। নুজাইফা, দাঁড়াও, কথা আছে। সরি নুজাইফা, কোনো কথা বলবে না, আপনি পথ ছাড়ুন, না হলে প্রিন্সিপালকে ডাকবো। এই মেয়ে, তুমি চুপ থাকো, আমি নুজাইফার সাথে কথা বলবো। দেখুন, আপনি আমার জন্য হারাম, তাই আমি চাই না আপনি আমার সাথে কথা বলেন। আল্লাহ হাফেজ। এই নিঝুম, চলো। একটা কথা বলি? হ্যাঁ বলো। সিয়াম ছেলেটা ভালো না, জানি। জানলে ভালো, ওর থেকে সাবধানে থাকবা। আচ্ছা বোন, আমার বাড়ির কাছে এসে গেছি, আমি এখন যাই, আর তুমি সাবধানে যেও, কেমন? আচ্ছা ভাই। নুজাইফা, কখন এসেছিস? এই তো এখন। খেতে আয়। নুজাইফা ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে খেতে শুরু করলো। তার নতুন ভার্সিটি কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো আম্মু। অবস্থা যাই আসুক, কখনো বেপর্দা হবি না। বেপর্দার শাস্তি কিন্তু ভয়ানক। জানি আম্মু, তাছাড়া আল্লাহ আমার পাশে আছেন। যে আল্লাহকে ভরসা করে, আল্লাহই তার জন্যই যথেষ্ট। আম্মু, তুমি খাও, আমি আসরের নামাজ পড়ে আসছি। পরের দিন নিজম সেলোয়ার কামিজের সঙ্গে রংসাঙ্গা হিজাব পরছে।
অনেকগুলো ক্লিপ লাগিয়ে মাথায় হিজাব লাগিয়েছে। বাসে উঠলো নিজুম, কিন্তু কোনো সিট পেল না, তাই দাঁড়িয়েই যাচ্ছে। তার পাশে কিছু ছেলেরাও দাঁড়িয়ে আছে। তারা বাসে ঝাঁকি লাগার অজুহাতে নিজুমকে শুয়ে দেওয়ার চেষ্টা করছে। নিজুম খুব বিরক্ত বোধ করছে, কিছু বলতেই পারছে না। সাইডের সিটে একটা বয়স্ক লোক বসেছে, সেও তাকে দেখছে। সিহ, বাবার বয়সী লোকদের কি নোংরা দৃষ্টি। হঠাৎ বাস দাঁড়িয়ে গেল। বাস দাঁড়িয়ে যাওয়ার কারণ হলো একজন মহিলা যাত্রী বাসে উঠেছে। কাছাকাছি আসার পর দেখলো আর এ তো নুজাইফা। নুজাইফা নিজুমকে দেখেই খুশি হলো, নিজুমের কাছে এসে দাঁড়ালো। বাস আবার চলতে শুরু করলো। কেমন আছো নিঝুম? ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। পাশের সেই বয়স্ক লোকটা উঠে দাঁড়ালো, নুজাইফাকে উদ্দেশ্য করে বলল, মা তুমি সিটে বসো, আমি দাঁড়িয়ে যাই। না চাচা, আপনি বসে থাকেন। মা দাঁড়িয়ে কষ্ট পাবে আর ছেলে বসে থাকবে, এটা কেমনে হবে? মা তুমি বসো। নিজুম মনে মনে বলল, কি আশ্চর্য, আমাকে বসতে বললো না, আর নুজাইফা কালো ভূত সেজে এসেছে, ওকেই বসতে বলছে। আর পাশের ছেলেরাও যেন নুজাইফার প্রতি সম্মানে মাথা নিচু করে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছে। চাচা, আমার ক্লাসমেট দাঁড়িয়ে কষ্ট পাচ্ছে, আমি বসি কি করে? ও দাঁড়িয়ে থাক, তুমি বসো। লোকটি উঠে দাঁড়িয়ে গেল। নুজাইফা নিজুমকে ওই সিটে বসিয়েও দাঁড়িয়ে পড়লো। তখন পেছনের সিটের একটা ছেলে বলল, বোন তুমি আমার সিটে বসো। না ঠিক আছে। ভাই থাকতে বোন কেন দাঁড়িয়ে থাকবে? আপনি বসুন বোন। অতঃপর নুজাইফা বসলো। ভার্সিটিতে আসার পর নুজাইফা ও নিজুম একসাথে হলের উদ্দেশ্যে রওনা দিল। আজকে আবার সিয়াম আর তার পট আটকে দাঁড়ানোর জন্য দাঁড়িয়েছে। হঠাৎ নুজাইফা থেমে গেল। কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? নুজাইফা কোনো কথা না বলে দৌড়ে ক্যাম্পাসের দিকে যেতে লাগলো। সিয়াম অবাক হয়ে গেল ওর দৌড়ানো দেখে। নিজুমও পেছন পেছন দৌড়াতে লাগলো। সিয়াম কাছে গিয়ে দেখলো নুজাইফা একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে। সিয়ামকে দেখে নিজুম বলল, ওকে যেতে বল নিজুম, এখানে একটা মেয়ে আছে। কি হয়েছে আগে বলো। আগে তুমিও কি যেতে বলো। নিজুম সিয়ামকে কোনো মতে বুঝিয়ে সুজিয়ে বিদায় করলো। তারপর নুজাইফা একটা অবাক করা কাণ্ড করলো, একটানে হিজাবটা খুলে ফেললো। নুজাইফা হিজাব খুলতে দেখে নিজুম হা হয়ে তাকিয়ে রইল। মাশাআল্লাহ, এই যে নুজাইফা না, এই জন্য ভেস্তের হুর। দুধে আলতা মেশালো যে বর্ণ ধারণ করে, তার থেকে বেশি অধিক সুন্দরী নুজাইফা। এত পরিণয় যেন পরিস্থানের রাজকুমারী। এই চাঁদমুখ এতদিন কালো কাপড়ে ঢেকে একরকম কালো ভূত ছেড়েছিল। কি অদ্ভুত। নুজাইফা মেয়েটিকে তার জীবনের হিজাব নিয়ে জানালো। তারপর ব্যাগ থেকে আরেকটা এক্সট্রা হিজাব বের করে তার নিজের মুখ আবার আগের মতো করে ঢাকলো। তারপর নিজুমকে বলল, যাও ম্যামকে ডেকে আনো। নিজুম ম্যামকে ডেকে আনলো। আরে এই যে অবন্তিকা, প্রিন্সিপালের মেয়ে। ক্যাম্পাসের পাশে রাস্তায় পড়েছিল। আসলে কিছুক্ষণ আগে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আর অ্যাক্সিডেন্টের ফলে ওর সেন্সলেস হয়ে যায় আর ওর গায়ের জামা ছিঁড়ে যায়, যা নুজাইফা দেখে ওর হিজাব দিয়ে দেখে দেয়। অবস্থা খারাপ, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। প্রিন্সিপাল স্যার এসে এই কান্না জোরে দিল। তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে গেল। সিয়াম আড়াল থেকে বের হয়ে এলো। ও তো তখন লুকিয়ে লুকিয়ে দেখছিল নুজাইফার চেহারা, দেখে হতভম্ব হয়ে গেছে। আর নুজাইফার মানুষের প্রতি ভালোবাসা দেখে অনুশোচনায় চোখের পানি চলে এলো। সাথে নিয়ে আসা ছুরিটা ফেলে দিল, যেটা দিয়ে ও নুজাইফার হিজাব কাটতে চেয়েছিল। ডক্টর এসে বলল, অনেক রক্তক্ষরণ হয়েছে, ইমিডিয়েটলি 2 ব্যাগ B+ রক্ত লাগবে। একে একে সবার ব্লাড টেস্ট করেও রক্ত পাওয়া গেল না। অবশেষে নুজাইফার রক্ত ম্যাচ করলো আর রক্ত দিল। নিজুম কিং কর্তব্য বিমূঢ় হয়ে রইল। অবন্তিকা নুজাইফাকে যা অপমান করলো, এর পরেও ও রক্ত দিয়ে অবন্তিকার প্রাণ বাঁচালো। নিজুম হলে হতো ওই মেয়ের মুখে দর্শন করতো না। সত্যি নুজাইফা দেখতে যেমন আর ব্যবহার কাজকর্ম তেমন অসাময়িক। সত্যি নুজাইফার রূপ, লাবণ্য আর শতগুণে অন্যান্য। ডক্টর এসে খবর দিল যে অবন্তিকার জ্ঞান ফিরেছে। অবন্তিকার বাবা, নিজুম, নুজাইফা দৌড়ে গেল অবন্তিকার কাছে। বাবা তুমি কেমন আছো? আমার কথা ছাড় আর বল তুই কেমন আছিস। আমি ভালো আছি। হঠাৎ নুজাইফার দিকে চোখ পড়তেই উত্তেজিত হয়ে বলল, তুমি তুমি এখানে কেন? তোমাকে কত অপমান করলাম, তবু তোমার লজ্জা নেই? অবন্তিকা, কি বলছো তুমি? বাবা এই কালো ভূতটা এখানে কেন? অবন্তিকা, তুমি কি জানো ওর জন্যই তুমি এখনো বেঁচে আছো? মানে হলো এই যে নুজাইফা তোমাকে প্রথমে রাস্তায় অজ্ঞান অবস্থায় দেখে হাসপাতালে নিয়ে আসে। কি? হ্যাঁ, এবং রক্তের অভাবে যখন তুমি মারা যাচ্ছিলে তখনই ওই তোমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে। কি বলছো তোমরা? হ্যাঁ, ঠিকই বলছে। অবন্তিকা ছলছল চোখে নুজাইফার দিকে এগিয়ে গেল। তারপর জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করে দাও। তুমি আমাকে রক্ত দিয়েছো
আর আমি তোমাকে এত অপমান করেছি। প্লিজ আপু, আমাকে মাফ করে দাও। নুজাইফা চোখ মুছেই বলল, আরে আরে কি বলছো? আমরাই তো, এত রাগের কি আছে? আব্বু, আমি নুজাইফার কাছে ইসলামিক নিয়মাবলী শিখতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, তুমি অবশ্যই শিখবে। এ তো খুশির খবর। ধন্যবাদ আব্বু। নুজাইফা, নিজুম এবং অবন্তিকা এখন সব থেকে বেস্ট ফ্রেন্ড, একজন আরেকজনের কলেজার অর্ধেক। অবন্তিকা এখন আর আগের মতো অহংকারী আর বেপরদা নেই, অনেক পরিবর্তন হয়ে গেছে। নিজুম, নুজাইফা এবং অবন্তিকা ক্যাম্পাসে বসে আছে, তখন সিয়াম ওদের কাছে আসলো। কি ব্যাপার, তুমি এখানে কেন? হ্যাঁ, তুমি এখানে কেন? নুজাইফা, আমি তোমার কাছে মাপ চাইতে এসেছি। ও, কি ব্যাপার, হঠাৎ এত পরিবর্তন? আসলে আমি আমার ভুল বুঝতে পেরেছি আর তাই ক্ষমা চাইতে এসেছি। আমি আপনাকে মাফ করে দিয়েছি, এবার যান এখান থেকে। মানে? আরে কিছু বলবেন? না, সিয়াম চলে গেল। নিঝুম, আমার জানিস কি মনে হয়? কি? সিয়াম নুজাইফাকে ভালোবেসে ফেলেছে। হোয়াট? অবাক হওয়ার কি আছে? আমার ছোট থেকেই স্বপ্ন আমি একজন হুজুরের বউ হব। তো ওর সাথে প্রেম করে ওকে হুজুর বানিয়ে ফেল। ইম্পসিবল। কেন? কারণ ইসলাম উইদাউট ম্যারিড লাভ হারাম করে দিয়েছেন, এটা জানিস? কি? হ্যাঁ, কারণ অবৈধ প্রেম জিনা ব্যভিচারের দিকে নিয়ে যায়। তাছাড়া ছেলেদের দেখলে জিনা, কথা বললে মুখের জিনা, স্পর্শ করলে হাতের জিনা। ওয়েট, কোরআন হাদিসের কোথাও বলা আছে যে প্রেম হারাম? এমনভাবে বলছিস যেন কোরআন হাদিস আতস্ত। শোন তাহলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আলাইহিসসালাম বলেছেন, নান মাহরাম কারোর সাথে কথা বলে মুখের জিনা, তাদের দিকে অগ্রসর হওয়া পায়ের জিনা, স্পর্শ করা হাতের জিনা, আর যৌনতা সেটাকে পূর্ণতা দেয় অথবা অপূর্ণ রাখে। আর প্রেম করলে তো কথা বলা, দেখা করা হবেই। তাছাড়া অবিবাহিত জিনাকারীর শাস্তি ভয়ানক। বুঝেছি। জান্নাতের অপসরি, এবার আমার একটা প্রবলেম সলভ করে দে। কি প্রবলেম? আমার কাজিন নেহা ক্লাস 9-এ পড়ে, খুব ভালো ছাত্রী ছিল, বাট 2-3 মাস ধরে পড়ালেখাও করে না, আর অন্যরকম হয়ে গেছে। চাচা চাচি তো খুব চিন্তিত। নুজাইফা, তুই একটা তাবিজ দিয়ে দে। তাবিজ লাগবে না, তোর বোনের যে বয়স, এই বয়সটা খুব বিপজ্জনক। তুই দেখিস তো ওর ফোন আছে কি না। হ্যাঁ আছে তো। তাহলেই হয়েছে। কি হয়েছে রে? অবনী, তুই দেখবি ওর বিছানার নিচে সিম কার্ড কয়টা, আর সিমে এফএনএফ নাম্বার কয়টা, কার সাথে বেশি কথা বলে, তারপর ফোনটা হাত থেকে সরাবি, ব্যাস, প্রবলেম সলভ। তাহলেই কাজ হবে। হবে মানে 100% হবে, দেখিস। ওকে দোস্ত। এই নেহা, কোথায় তুই? কি হয়েছে আপু? তোর মোবাইলটা দে তো। কেন? দরকার আছে। নিহা অনিচ্ছা সত্ত্বেও ফোনটা দিল। অবন্তিকার ফোন চেক করে তো অবাক। ফেসবুক খুলেছে, ইমো খুলেছে, আর SMS-ও এক গাদা। তার মানে নুজাইফা যা বলেছে ঠিকই বলেছে। নেহা, এসব কি? মানে আপু। চুপ, একটাও কথা বলবে না। এই জন্যই তোমার স্টাডি স্বর্গে উঠেছে, তাই না? এই, তোর বয়স কত? 16+। আর এখনই এত কিছু? আজ থেকে তোর ফোনটা আমার ড্রয়ারে বন্দি থাকবে। কিন্তু আপু। কোনো কিন্তু না। বেশি কথা বললে চাচা চাচিকে জানাবো। যাও, নিজের রুমে যাও, পড়তে বসো। উফ, পোলাপাইনে দুধ দাঁত পড়েনি আর কারা প্রেম করে। নুজাইফা বাড়িতে যাওয়ার পর তার বড় ভাই তন্ময় তাকে ডাক দিল। নুজাইফা তার বড় ভাইয়ার রুমে গেল। আসসালামু আলাইকুম ভাইয়া, আসবো? হ্যাঁ আয়, বস এখানে। শোন, যে কারণে ডেকেছি। বলো। মা আমার জন্য পাত্রী দেখেছে, মেয়েটা তোদের সাথেই পড়ে শুনেছি। নাম কি ভাইয়া? নাম নিঝুম, পুরো নাম রাহিমা নিশাত নিঝুম। ভাইয়া, নিজম তো আমার অর্ধেক। তাই? হ্যাঁ ভাইয়া, ও আমার ভাবি হবে। আমার কি যে খুশি লাগছে। আমার বোন যখন এই বিয়েতে রাজি, তাহলে তো বিয়ে আমাকে করতেই হয়। মাকে বল দিন তারিখ ঠিক করতে। নুজাইফা খুশিতে লাফাতে লাফাতে চলে গেল। নুজাইফা, তন্ময় আর ওর মা নিজুমদের বাসায় গিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে আসলো। নুজাইফার ভাই তন্ময় একজন কোরআনের হাফেজ এবং সৎ লোক। এলাকার সবাই তাকে খুব ভালোবাসে।
এলাকার সবাই তন্ময়কে খুব ভালোবাসে। নিজুম ভার্সিটিতে একা একা বসে আছে। নুজাইফা পেছনে তাকে জড়িয়ে ধরলো। নিজুম চমকে উঠে রাগী লুক নিয়ে পেছনে তাকিয়ে দেখে যে নুজাইফা হাসছে। থামিয়ে দিয়ে বলল, কি ভাবি সাহেবা, এখানে একা একা বসে আছেন যে? অবন্তিকা কোথায়? ওয়েট ওয়েট, ভাবি মানে? ভাবি মানে ভাবি, আমার ভাইয়ার হবু বউ। ফাজলামি হচ্ছে নুজাইফা, আমি তোর বান্ধবী, বুঝলি? আরে বুবু, সময় বলে দেবে বান্ধবী নাকি ভাবি। যাই হোক, অবন্তিকা কোথায় রে? অবন্তিকাকে পাত্রপক্ষ দেখতে এসেছে। কি বলিস? ছেলে কি করে? ছেলে কি আর করবে, ছেলে বেকার। সে কি কথা? তারা কি জানে না কর্মহীন ছেলের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ নিষেধ করে রোজা রাখার উপদেশ দিয়েছেন? ছেলে বেকার থাকুক, ছেলের বাপের তো আছে। কাপুরুষের মতো বাপের টাকা দিয়ে কতদিন খাবে শুনি? তাছাড়া আগে থেকে কাজকর্মের অভ্যাস না থাকলে পরে যে কপাল চাপড়াবে। তোর এই এক দোষ, সব জায়গাতে শুধু কোরআন হাদিস টেনে আনিস। এটা কিন্তু ঠিক বললি না। সব জায়গাতেই যদি কোরআন হাদিস আমরা মেনে চলতাম, তাহলে দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকতো। দুর্নীতিও থাকতো না। এক্সকিউজ মি। পেছন থেকে পুরুষ কণ্ঠে ভেসে আসলো। নিজুম পেছনে তাকিয়ে দেখলো সিয়াম দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, আপনি এখানে যে? না মানে আসলে হয়েছে কি, আমি বরাবরই দেখে আসছি, নুজাইফা যেখানে থাকে আপনি তার চারপাশে ঘুরঘুর করেন। মতলবটা কি? বলেন দেখি। মতলব কই কিছু না তো, ওই এমনি। গলাটা এমন বিড়ালের মতো শোনাচ্ছে কেন? না মানে আগে তো খুব সিংহের মতো তর্জন গর্জন করতেন, আর এখন দেখি ইঁদুরের মতো চিচি করেন, মানেটা কি? ইঁদুর? ইঁদুর কোথায়? আমি তো বাস এমনি ফ্রেন্ডশিপ করতে আসলাম। ফ্রেন্ডশিপ? ও আচ্ছা, ফ্রেন্ডশিপ করতে এখানে কেন? ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করেন গিয়ে? না না, ছেলেরা কেমন জানি, আর তোমরা কত ভালো। নুজাইফা এবার বিরক্তি নিয়ে বলল, এখানে কি সিনেমা হচ্ছে? আর আমি কি অডিয়েন্স? আমাকে কি দর্শক মনে হচ্ছে? আর আপনি আপনি বারবার আমাদের চারপাশে ঘোরাঘুরি করেন কেন? আপনি জানেন না আমি নান হারাম কারোর সাথে দেখা বা কথা বলি না? শুধরে যান সময় থাকতে থাকতে। এই নিঝুম, চল। নিঝুম আর নুজাইফা আমরা চলে গেলাম। সিয়াম চলে গেল মসজিদের ইমামের কাছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, একটা কথা ছিল। বলো বাবা, কি কথা বলবে? হুজুর, আমি একটা মেয়েকে পছন্দ করি, তাকে বিয়েও করতে চাই, কিন্তু মেয়েটা আমাকে সহ্যই করতে পারে না, দূর দূর করে তাড়িয়ে দেয়। মেয়েটা কেমন? মাশাআল্লাহ, মেয়েটা পরহেজগার বলেই তোমাকে পাত্তা দেয় না। ও নিশ্চয়ই মনে মনে কোনো হুজুরকে চায় বাবা। তুমি যদি ওকে সত্যি ভালোবাসো বা বিয়ে করতে চাও, তাহলে আগে ওর মনের মতো হও, তারপরে ফ্যামিলিগতভাবে বিষয়টা সেরে ফেলো। নিঃসন্দেহে আল্লাহর ফয়সালাই সর্বোত্তম। মেয়েটা খুবই পরহেজগার এবং পর্দাশীল, তাহলে আমাকে একজন হুজুরের মতো ভালো হতে হবে। হ্যাঁ বাবা, তুমি আজ থেকেই 5 ওয়াক্ত নামাজে মনোনিবেশ করো, আর বিভিন্ন ইসলামিক বই ও সোশ্যাল মিডিয়া থেকে ইসলামের জ্ঞান অর্জন করতে পারবে। ধন্যবাদ হুজুর। আজ থেকে আমার লাইফের নতুন প্রচেষ্টা শুরু করলাম। নুজাইফা, নুজাইফা, কোথায় গেলি মা? এদিকে আয়। নুজাইফার মা রওশনারা বেগম ডাকলো। নুজাইফা সাড়া দিতে দিতে কাছে গিয়ে বলল, কি হয়েছে মা? আজ আমরা তন্ময়ের জন্য মেয়ে দেখতে যাব, তুই তৈরি হয়ে নে। হ্যাঁ মা, বোরকা পরে আসছি, দাঁড়াও। নিজুমের আম্মু রাদিয়া বেগম নিজুমকে বলল, নিজুম তৈরি হয়ে নে, তো কাজ দেখতে আসবে। মা, এটা কিন্তু ঠিক না, আমাকে না জানিয়ে তোমরা এটা করতে পারো না। আরে বাবা, দেখতে আসলে তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। দেখলে দেখুক, প্রবলেম কোথায়? শুনেছি ছেলেটা খুব সৎ এবং ধার্মিক। মা, চুপচাপ যা, রেডি হয়ে আয়। নিজুমকে জোর করে রুমে পাঠিয়ে দিলাম। এদিকে নুজাইফারা এসে গেছে। নুজাইফার মা প্রথমে সালাম দিয়ে ঘরে ঢুকলো। নিজুমের মা নুজাইফারা আর তার মাকে দেখতে অবাক। কি পর্দাশীল, তারা পুরো শরীর কালো কাপড়ে ঢাকা, আর ছেলেটাও পাঞ্জাবি পরে এসেছে। নিজুমকে ডাকলো, তারপর এক নজর দেখেই পছন্দ করে ফেললো। টুকিটাকি ইসলামিক প্রশ্ন জিজ্ঞাসা করেই নিজুমকে ভেতরে পাঠিয়ে দিয়ে রওশনারা বেগম বলল, আপনার মেয়েকে আমাদের খুবই পছন্দ। আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমরা বিয়ের দিন তারিখটা ঠিক করতে চাই। আলহামদুলিল্লাহ, কিন্তু তার আগে নিজুমের আব্বুর সাথে কথা বলতে চাই। উনি দেশের বাইরে থাকেন।
হ্যাঁ বলুন, তারপর আমাদেরকে জানান। মা, নুজাইফা কোথায় গেল? ও হয়তো নিজুমের কাছে গেছে। রাদিয়া বেগম হাসতে হাসতে বলল। নুজাইফা নিজুমের রুমে গিয়ে দেখে নিজুম রেখে বসে আছে। কাছে গিয়ে বলল, আসসালামু আলাইকুম। নিজুম পেছন দিকে ঘুরে সালাম ফেরাতে চমকে উঠল। আরে, এ তো নুজাইফা। তুই এখানে? আমি তো কল্পনা করতে পারছি না তুই আমাদের বাড়িতে আসবি। কতবার আসতে বলে ব্যর্থ হয়েছি, কিন্তু আসলে এমন এক কুফাদি নে। ও, তাহলে তোর মত নেই? যাই, তাহলে আমার ভাইয়ের বিয়ে অন্য কোথাও দেই। নুজাইফা চলে আসতে নিলে নিজুম বলল, 1 মিনিট, তাহলে তোরা এসেছিস আমাকে দেখতে? তাহলে তো রাজি, বাট রাগ করছিস কেন? নুজাইফা খুশি হয়ে নিজুমকে জড়িয়ে ধরে বলল, এইটা তো কৃত্রিম রাগ, তোকে রাজি করানোর জন্য। কি? যা, বিয়ে করব না। এই যে মার খাইবি এবার। এ কথা বলে দু বান্ধবী হাসতে লাগলো। নিজুমের বাবার সাথে সামনের সপ্তাহে শুক্রবারের বিয়ের দিন ঠিক করলো। বিয়ে হবে ধর্মীয়ভাবে, অলিমা হবে তাও নিকট আত্মীয় নিয়ে এবং বিনা যৌতুকে। নুজাইফার খুশি আর ধরে না, তার একমাত্র ভাইয়ার বিয়ে বলে কথা। যখন ও ছোট ছিল তখন কত আত্মীয়দের বিয়ে হতো, ওর খুব ইচ্ছে করতো বাকিদের মতো বিয়েতে আনন্দ করতে, কিন্তু ওর আম্মু ওইভাবে যেতে দিত না। আর আজ নিজের ভাইয়ার বিয়ে, তার খুব আনন্দ হচ্ছে, কিন্তু যা করবে সুন্নত অনুসরণ করে। আনন্দ করতে গিয়ে এতটুকু সুন্নতের খেলাপ করবে না। যাই হোক, নুজাইফা অবন্তিকাকে ফোন দিল। আসসালামু আলাইকুম অবনী। ওয়ালাইকুম আসসালাম। বলেন তো আমি কে? এটা যে আমার নুজাইফা পাগলি বোন, এটা আর বলতে। এই বুঝলি কি করে রে? বুঝবো না কেন? একমাত্র নুজাইফা ছাড়া আর কে আমাকে অবনী বলে ডাকবে বলতো? ও, এই কথা। শোন, একটা খুশির খবর আছে। কি খুশির খবর বল প্লিজ। এখানে না, তুই ভার্সিটিতে আয়, বলবো। ওকে, আসতেছি। নুজাইফা সালাম দিয়ে ফোন রেখে দিল। তারপর তাড়াতাড়ি রেডি হয়ে ভার্সিটিতে চলে গেল। অবন্তিকা নুজাইফাকে দেখে দৌড়ে কাছে আসলো, তারপর জড়িয়ে ধরে বলল, কেমন আছিস রে? কতদিন পর তোকে দেখলাম, পুরো 4 দিন পর। নুজাইফা সামান্য অভিমানী কণ্ঠে বলল, থাক, আর দরদ দেখাতে হবে না। মিস করছিস না কচু? এই চুপ। সত্যি রে, আমার কলেজের দোস্তটাকে খুব মিস করেছি। আমিও রে। বাট ভাবি কোথায় রে? ভাবি? এই ভাবিটা কে রে? ভাবি থুকু, নিঝুম। নিঝুম তোর ভাবি? কি বলছিস আবল তাবল? তখনই পেছন থেকে নিজুম বলে উঠল। আসসালামু আলাইকুম, আমাকে খুঁজছিলেন বুঝি? নুজাইফা পেছনে তাকিয়ে বলল, এই তো ভাবি সাহেবা এসে গেছে। অবন্তিকা অবাক হয়ে বলল, আমি তো কিছুই বুঝতেছি না, কিসের ভাবি, কার ভাবি? দাঁড়া দাঁড়া, বলছি, আগে একটু বসতে দে। নুজাইফা, নিজুম এবং অবন্তিকা সবুজ ঘাসের উপর বসলো। ভাবি কথাটার মানে হলো নিঝুম আমার ভাইয়ের বউ হতে চলেছে। কি? হ্যাঁ, সামনের সপ্তাহের শুক্রবারে। আলহামদুলিল্লাহ। তোকে অবশ্যই বিয়েতে আসতে হবে। যাব ইনশাল্লাহ। কিন্তু আমাদের বাড়িতে? একদম না, আমাদের বাড়িতে যাবে। এই থাম তোরা, আমি নুজাইফাদের বাড়িতেই যাব। রাগ করিস না বোন, পরে একদিন। তাকে তো জঙ্গলি বলে মনে হচ্ছে। জঙ্গি আমরা না, জঙ্গি আপনারা। নিজেদের দোষ ঢাকতে আমাদের মতো সহজ সরল মানুষকে জঙ্গি বানিয়ে দেন। সাফা আরো রেগে গিয়ে বলল, তোমার এমন অসহ সাজে তোমাকে আদিম মানুষের মতো খ্যাত এবং বুড়ি বুড়ি লাগছে। পর্দা করাতে যদি বুড়ি বুড়ি লাগে, তাহলে সম্পূর্ণ বিবস্ত্রহীন হয়ে যান। আপনাকে সদ্য ভূমিষ্ঠ নবজাতকের মতো লাগবে। শ্যাট আপ, খ্যাত কোথাকার। আপনি শ্যাট আপ। আর খ্যাত কাকে বলছেন? আমাকে? আরে খ্যাত তো আপনি। আদিম মানুষের মতো অর্ধলঙ্গ হয়ে আছেন, যে আদি মানবের মতো কাপড়ের অভাব। নুজাইফা ঠিক বলেছিস। দেখুন বোন, এসব জার্গিন করা বাদ দিন, পরিপূর্ণ ইসলামের পথে চলে আসুন। এই মেয়ে, তোমার কাছ থেকে কি আমাকে ইসলাম শিখতে হবে? আর তুমি যে আমাকে অপমানটা করলে, এর শোধ আমি নেব। হ্যাঁ, প্রতিশোধ নিতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমার কথাগুলো ভেবে দেখবেন। তুমি জিহাদ করেছো? জিহাদ মানে তরবারি হাতে নিয়ে যুদ্ধ নয়, বরং জালিমের সামনে সত্য কথা বলা সব থেকে বড় জিহাদ। আর এই যে আফা, তুমি কি জানো এই ভার্সিটির প্রিন্সিপাল আমার বাবা? আমি চাইলে তোমাকে এই ভার্সিটি থেকে বের করে দিতে পারি,
কিন্তু আমি তা করব না। দয়া করে ইসলামের পথে ফিরে এসো বোন। সন্ধ্যা ঘনিয়ে আসার ঠিক কিছু মুহূর্তে আগে বেলকনিতে একটা চেয়ার টেনে বসে বসে কফি খাওয়াটা মনে এক ধরনের রোমান্টিক অনুভূতি জাগায়। মৃদু আবাস, গোধূলির লাল রং কখনো বা হলুদ রং ধারণ করে, নিজের শরীরটাকেও লাল অথবা হলুদ করে দেয়। পাখিরা যে যার মতো ঝাঁক বেঁধে নিড়ে ফিরছে, কর্মব্যস্ত মানুষজন গৃহে ফেরার প্রস্তুতি নিচ্ছে, বাচ্চা ছেলেমেয়েরা খেলাধুলা শেষে ঘরে ফিরছে, নামাজিরা মাগরিব পড়ার উদ্দেশ্যে মসজিদের প্রাণে ছুটছে। নুজাইফা কফি খেতে খেতে সেসব উপভোগ করছে। আজকের রাতটা পেরোলে কালকেই তার ভাইয়ার বিয়ে, আজ সারা রাত একটু ঘুমাতেও পারবে না। যখন ছোট ছিল তখন ঈদের আগের রাতেও একটু ঘুমাতে পারতো না অতি আনন্দে। আনন্দের মাত্রা বেশি হলে মানুষ ঘুমাতে পারে না। একদিন নুজাইফার আব্বু তার জন্য একটা কালো হিজাব এনেছে আর তন্ময়ের জন্য একটা সাদা জোব্বা। তখন তারা খুব ছোট, নুজাইফার বয়স 5 বছর আর তন্ময়ের 7। দুই ভাই বোন উপহার দুটি পেয়ে এত খুশি হয়েছিল যে নুজাইফার বলেছিল, আব্বু আমি তোমার রাজ্যের একমাত্র শাহজাদি, জানো আব্বু হিজাব পরলে না আমাকে মুসলিম প্রিন্সেসের মতো লাগে। আর তন্ময় বলেছিল, আব্বু এই সাদা জব্বটা পরলে কেমন জানি হুজুর হুজুর লাগে, দেখো বড় হয়ে একদিন আমি মস্ত বড় হুজুর হব। ওই দিন ওদের বাবা ওমর ফারুক সাহেব এতটাই খুশি হয়েছিলেন যে দুজনকে জড়িয়ে ধরে মনে মনে শপথ নিয়েছিলেন যে করেই হোক হুজুর বানাবেই। আর ছোট নুজাইফাকে একটা দিনদার সুপাত্র দেখে বিয়ে দিবে। তারপর হঠাৎ একদিন তাদের বাবা আরবের মাটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে চলে গেলেন। মাগরিবের আজানের শব্দে ভাবনার জগৎ থেকে ফিরে এলো নুজাইফা। হাতের আধা খাওয়া কফিটাও ঠান্ডা হয়ে গেছে ততক্ষণে, আর চারদিকে একটু একটু অন্ধকার ঘনিয়ে এসেছে। তাড়াতাড়ি করে রুমে চলে গেল, ওয়াশরুমে গিয়ে ওযু করে নামাজ পড়ে নিল। 5 ওয়াক্ত নামাজের মধ্যে মাগরিবের ওয়াক্ত সব থেকে ছোট। আকাশের লাল গলিমা অর্থাৎ লাল লেখা মিলিয়ে যাওয়ার সাথে সাথে মাগরিবের ওয়াক্ত চলে যায়। তাই মাগরিবের আজান দেওয়ার সাথে সাথেই নামাজ পড়ে নিতে হবে, না হলে কাজা হয়ে যাবে। খুব সকালে নুজাইফা উঠে চলে গেল। আজ তন্ময়ের বিয়ে। তন্ময়ের রুমে গিয়ে দেখে নামাজ পড়ে এসে আবার ঘুমিয়েছে। মুচকি হাসি দিয়ে কাছে গেল, তারপর কান টেনে ধরলো। তন্ময় ধরপড়িয়ে উঠে বসলো। পাশেই নুজাইফার হাসি মাখা মুখটা দেখেই বিরক্তিটা চলে গেল। নুজাইফার হাত থেকে ফোনটা সরিয়ে বলল, কিরে আজকে স্পেশাল একটা দিনেও কান টেনে ধরেছিস? তো কি করব যদি তোমার ঘুমটা না ভাঙে? আমি তো ভেবেছিলাম ঘুমের কারণে আজকে তুমি বিয়েটা মিস করে ফেলবে। ধুর, এটা কি করে হয়? ভাইয়া একটা কথা বলি। বল। বিয়ের পর ভাবিকে পেয়ে আবার আমাদেরকে পর করে দেবে না তো? চুপ, এরকম কথা কেন বলছিস? না মানে অনেকেই তো বউ পেয়ে মা বোনকে পর করে দেয়। আমাকে কি তোর অন্য 10টা ছেলের মতো মনে হয়? দেখো, মা বাবা ভাই বোন এরা হচ্ছে আমার রক্ত, আর রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। শুধু রক্তের সম্পর্ক কেন, যে কোনো নিকট আত্মীয়, এক কথায় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। তন্ময় আবার বলতে শুরু করলো, সব থেকে বড় যন্ত্রণাদায়ক কষ্ট হচ্ছে সন্তান প্রসবের যন্ত্রণা। যখন একটা মা সন্তান পেটে ধরে তখন 3 মাস থেকে 4 মাস ঠিকভাবে খাবার খেতে পারে না। শারীরিক অনেক ধরনের অসুবিধা দেখা দেয়, কখনো মাথা ব্যথা, আবার কখনো শরীরের দুর্বলতা, বিশ্রামের সময়টাও পায় না। যতই ক্লান্তি থাকুক তাকে সব কাজ গোছাতে হবে। ভাইয়া তার মানে বউয়ের থেকে মা বড়? গাদে কোথাকার, মায়ের সাথে বউকে এবং বউয়ের সাথে মাকে কম্পেয়ার করা ঠিক না। কারণ মায়ের কাজ একমাত্র মাই করতে পারে এবং বউয়ের কাজ বউ। মা হচ্ছে অন্তর শীতলকারী আর বউ হচ্ছে চক্ষু শীতলকারী। ভাইয়া তোমার এত জ্ঞান? ধুর বোকা, যা মায়ের কাছে যা। সব রকম গোছগাছ করে নিজমের বাড়িতে বরযাত্রী নিয়ে গেল। অল্প টাইমে বিয়ে করিয়ে দিয়ে আসলো তন্ময়ের বাড়িতে। ভাবি এটা হচ্ছে তোমাদের বাসর ঘর, আমি নিজে হাতে সাজিয়েছি। নিজম কিঞ্চিত লজ্জা পেয়ে মুচকি হাসি দিয়ে নিচে তাকালো। ভাবি আর লজ্জা পেতে হবে না, আমি যাই কেমন? আমি চলে গেলাম। নিজম একা একা বসে আছে আর ভাবছে কিভাবে বিয়ে হয়ে গেল। যেখানে নিজমের স্বপ্ন ছিল ক্লিন শেপ কোনো স্মার্ট রাজকুমার, কখনো ভাবেনি দাড়িওয়ালা পাঞ্জাবি পরে হয়তো কোনো নবাবজাদাকে বিয়ে করে ফেলবে এত সহজে। আসলে নুজাইফার মাঝে মানুষকে ইমপ্রেস করা অদ্ভুত শক্তি আছে। ভাবনা সেদ ঘটিয়ে দরজা খোলার শব্দ পেল, দেখে ভেতরে প্রবেশ করলো তন্ময়। তন্ময় ভেতরে প্রবেশ করে সালাম দিল। নিজম কোনো রকমের সালামের জবাব দিল। খুব নার্ভাস হয়ে আছে ও। তন্ময় নিজমের কাছে এসে খাটের উপর বসলো। তারপর নিজমের দিকে একটা নর্মাল শাড়ি এগিয়ে দিয়ে বলল, নিন এটা পরে আসুন ওয়াশরুম থেকে। নিজম শাড়িটা হাতে নিল, তারপর আবার বলল, বেশি সাজগোজ আমার পছন্দ না, ন্যাচারাল সবকিছু আমার ভালো লাগে। ন্যাচারাল চোখে যে সৌন্দর্যটা আছে সেটা পৃথিবীর আর কোথাও নেই।
নিজুম মুচকি এসে শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। শাড়ির সাথে সাথে মুখের মেকআপ, চোখের যত সাজগোজ ছিল সব ধুয়ে ফ্রেশ হয়ে ভেতরে আসলো। তন্ময় নিজুমের দিকে তাকিয়ে বলল, মাশাআল্লাহ, কি অপূর্ব! এতক্ষণ এই ন্যাচারাল সৌন্দর্যটাকে 1 ইঞ্চি মেকআপের নিচে লুকিয়ে কুৎসিত একটা রূপ ধরেছিল, আর এখন খুব সুন্দর লাগছে। নিজুম একথা শুনে তন্ময়ের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে মুখ নামিয়ে ফেলল। তন্ময় আবার বলল, লজ্জা তোমার সৌন্দর্যকে আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। নিজুম এবার তন্ময়কে ভালো করে দেখলো। শুধু সাদা গায়ের রং, হাইট 5 ফুট 6, চোখের মনিটা উৎস নীলচে আর চুলগুলো কালো মসৃণ, মায়াবী ফেস, সুঠাম দেহ, চওড়া এবং ভরাট বুক, একদম মেদবিহীন, স্মার্ট, আর কথা বলার সময় মুচকি হাসি লেগেই থাকে। সব মিলিয়ে অপূর্ব সুন্দর। অজু করে এসেছি, 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। তন্ময় এবং নিজুম নামাজ পড়ে নিল। নিজুম যখনই পায়ে হাত দিয়ে সালাম দিতে যাবে তখনই তন্ময় পা সরিয়ে দিয়ে বাধা দিয়ে বলল, ভুলও এ কাজ করবে না, কেন? কারণ এটাও বিধর্মীদের কাজ। মুখে সালাম দিবে আসসালামু আলাইকুম বলে। মাথা নত করে সম্মান পাওয়া, একমাত্র সম্মান পাওয়ার উপযুক্ত মালিক হলো স্বয়ং আল্লাহ, আমাদের প্রভু। জি আচ্ছা। লজ্জামাখা কণ্ঠে নিচু করে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে কিছু কথা বলবো। বলেন। আমার মাকে কখনো কষ্ট দিবে না। মা কোনো ভুল করলে আমার কাছে বলবে না, বরং আমি কোনো ভুল করি বা না করি সবসময় আমার নামে ছোটখাটো বিচার মায়ের কাছে দেবে। এতে মা খুব খুশি হবে। ওয়াও, গ্রেট। আর নুজাইফাকে শুধু নিজের বোনের চোখে দেখবে। সে কথা আপনাকে বলতে হবে না, এমনিতেই নুজাইফা আমার কলিজার অর্ধেক। সেটা তো তখনই বুঝেছি যখন বিয়ের জন্য তোমার কথা বলেছিলাম। আর সবসময় হাসি খুশি থাকবে, যত কষ্টই হোক আমার ফ্যামিলির সামনে হাসি মুখে থাকবে, আর কষ্টগুলো আমার কাছে শেয়ার করবে। বুক দিয়ে আগলে রাখবো তোমাকে। নিজুম লজ্জা পেয়ে গেল। আর পর্দা এবং নামাজ মাস্ট। সে তো অনেক আগে থেকেই করে আসতেছি, যখন নুজাইফা আমার বন্ধু হয়েছে। আলহামদুলিল্লাহ। তুমি কি জানো আমি কি কাজ করি? জি, আপনি তো একজন হুজুর। হাসছেন যে? যেটা জেনেছো ওইটা ভুল। নিজুম পুরো হা হয়ে গেল। আমি একজন সার্জারিক্যাল ডাক্তার। তাহলে যে এই গেট আপ? আমি প্রথম দিকে মাদ্রাসায় পড়েছি, তারপর স্কুলে ভর্তি হয়েছি, স্কুল কলেজ পেরিয়ে মেডিকেল, তারপর অস্ট্রেলিয়া থেকে পুরো ডাক্তার হয়ে বেরিয়ে এসেছি। অবশ্য আমার বাবা চেয়েছিলেন আমি যেন মাদ্রাসায় পড়ি এবং হুজুর হই, আর তাই তো তার ইচ্ছেটাও পূরণ করেছি। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, প্রবলেম নেই, কিন্তু দিন ছেড়ে দিও না। দিনের পথে চলো, দিনকে আঁকড়ে ধরো। কিন্তু আপনি তো কোরআনের হাফেজ। হ্যাঁ, হাফেজ। কিভাবে? দেখো, যে ব্যক্তি কোরআনটাকে সহি শুদ্ধভাবে মাখরাজ সহকারে মুখস্থ করতে পারবে সেই হাফেজ। ও আচ্ছা। তন্ময় নিজুমের চিবুকে হাত দিয়ে মুখটা উচ্চ করে দিয়ে বলল, কি খুশি তো? তন্ময় নিজুমের নাকের সাথে নিচের নাক ঠেকালো। দুজনের নিঃশ্বাস দুজনের শরীরে স্পর্শ করতে পারছে খুব কাছ থেকে। দুজনে চোখ বুজে ফেললো। তুমি কি আমার চক্ষু শীতলকারিণী হবে? হব। আমাকে জান্নাতে নিয়ে যাবে? আমরা দুজন হাতে হাত রেখে জান্নাতের বাগানে ঘুরে বেড়াবো, আর আল্লাহর শুকরিয়া আদায় করব। ওই যে জানালা দিয়ে আকাশের চাঁদটাকে দেখতে পাচ্ছ, ওইটাকে খুব ধরতে ইচ্ছে করতো। আর এখন করে না। কেন? আজ যে পুরো চাঁদটাকে কাছে পেয়েছি। ঠিক আমার বুকের বাম পাশটাতে নিজুম লজ্জা পেয়ে নিচের দিকে তাকালো। লজ্জাপতি চেনো? স্পর্শ পেলে মুখ লুকায়। নিজুম যেন এবার লজ্জায় মরে যাচ্ছিল। সকালবেলা নিজুমের ডাকে তন্ময়ের ঘুম ভাঙলো। তন্ময় ঘুম ঘুম কণ্ঠে বলল, আর একটু ঘুমাই। নিজুম এবার ভেজা চুলের স্পর্শ দিয়ে তন্ময়কে জাগিয়ে দিল। তন্ময় উঠে নিজুমের দিকে তাকিয়েই বলেই ফেলল, মাশাআল্লাহ, যেন শিশির ভেজা লাল পদ্ম। নিজুম এবার লজ্জা পেল। তন্ময়ের এসব কথা শুনে নিজুম হয়তো মরেই যাবে। কাল রাত থেকে শুরু করে কতবার যে খুন হয়েছে নিজেও জানে না। কাব্য রচনা পরে করবেন, এবার উঠে ফ্রেশ হয়ে মসজিদে যান। তন্ময় মুচকি এসে উঠে গেল ওয়াশরুমের দিকে। ফিরে আসতেই নিজুম তার হাতে রাখা পাঞ্জামি আর টুপি তন্ময়ের দিকে এগিয়ে দিয়ে নিচে তাকিয়েই মুচকি হাসলো। তন্ময় পাঞ্জামি টুপি হাতে নিতে নিতেই বলল, আমি তো এরকমই একটা লজ্জাবতী স্ত্রী চেয়েছিলাম, যে হবে আমার চক্ষু শীতলকারিণী। তন্ময় পাঞ্জামি টুপি পরে মসজিদে চলে গেল। নিজুম নামাজ শেষ করে ফোন হাতে নিয়ে ফেসবুকে গেল। সবাই ওকে অনেক অনেক কনগ্রেস জানিয়েছে। এমন সময় দরজায় টোকা পড়ল। দরজার কাছে গিয়ে দরজা খোলা দেখতেই নুজাইফা দাঁড়িয়ে, কি ভাবি, ঘুম হলো নাকি ঘুমাওনি? নিজুম আবার নিচে তাকিয়ে লজ্জা মাখা মুচকি হাসি দিয়ে দিল। থাক থাক, আর লজ্জা পেতে হবে না। নামাজ পড়েছো তো? পড়েছি। আলহামদুলিল্লাহ।
এবার নিচে এসো, মা ডাকছেন। তুমিও যাও, আমি আসছি। কি বললে আমাকে? দেখো, তুই করে বলবে আগের মতোই। আচ্ছা যা তুই, আমি আসতেছি। নুজাইফা হাসতে হাসতে চলে গেল। নিজুম ড্রয়িং রুমে মাকে না দেখে মায়ের রুমে গিয়ে দেখলো মা কোরআন পড়ছে। নিজুম চুপ করে একপাশে দাঁড়িয়ে রইল। রওশনারা বেগম নিজুমের উপস্থিতি টের পেয়ে কোরআন পড়া বন্ধ করে বলল, মা তুমি বিছানা বসো, আমি কোরআনটা রেখে আসছি। নিজুম মাথা নেড়ে বিছানায় গিয়ে বসলো। রওশনারা বেগম কিছু গহনা আর গলার হার নিয়ে আসলো। তারপর ওগুলো বিছানায় রেখে বসে বলল, এগুলো আমি তন্ময়ের বউয়ের জন্য বানিয়েছিলাম। আসো তো মা, তোমাকে পরিয়ে দেই। নিজুমের গলায় স্বর্ণের হার আর হাতে চুড়ি খানা পরিয়ে দিয়ে বলল, নিজুম আমাকে কখনো শাশুড়ি ভাববি না, নিজের মা ভাববি, কেমন? জি মা। ভাববি এক মা হারিয়ে আরেক মা পেয়েছিস। নিজুমের চোখ ছলছল করছে। মাঝে মাঝে ভুল হলে তোকে বোকা দেব, কখনো রাগ হবি না। নিজুম এবার কেঁদেই ফেললো। তারপর জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। রওশনারা বেগম নিজুমের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, দেখ তো মেয়ের কাণ্ড, কাঁদছিস কেন পাগলি? ওরম চাঁদপানা মুখটাতে কি কান্না মানায়? হাস দেখি। একবার নিজুম চোখ মুছে হেসে ফেললো। মা, এ যে বড় খুশির কান্না। রওশনারা বেগম মুস্কি হাসলো। নুজাইফা মাঝখানে এসে বলল, বাবা, আমি দুধে এক হলো আর আটিটা গড়াগড়ি খেলো। রওশনারা বেগম নুজাইফাকে বলল, এক থাপ্পড় দিব ফাজিল। জানি তো, এখন একটা মেয়ে এসে গেছে আর আমাকে চলে যেতে হবে। নিজুম নুজাইফার কান টেনে ধরে বলল, এই যে ম্যাডাম, আপনাকে তো বের করতে হবে, তা না হলে মায়ের মনের কাছে ঢুকবো কি করে? হ্যাঁ হ্যাঁ জানি তো, এবার কানটা ছাড়ো, না হলে কি? ভাইয়াকে আজকে তোমার থেকে আলাদা রাখবো। নিজুম তবে রে বলে নুজাইফার দিকে তেড়ে যেতেই ও হাসতে হাসতে দৌড়ে পালালো। নিজুমের এদিক থেকে লোক এসেছে ওদের নিয়ে যেতে। তন্ময় এবং নিজুম রেডি হয়ে বসে আছে। আত্মীয়দের খাওয়া শেষ হলেই ওরা রওনা দেবে। যাওয়ার আগে নিজুম ও শাশুড়ি এবং নুজাইফাকে জড়িয়ে ধরে বিদায় জানিয়ে গাড়িতে উঠলো। গাড়িতে বসে তন্ময় বলল, কবে ফিরবো আমরা? 1 মাস পর। তন্ময় লাফিয়ে উঠলো, বলল, কি বলছো এসব? কালকেই নিয়ে চলে আসবো। শ্বশুর বাড়িতে যাওয়ার পর থেকেও অনেকেই আসছে নতুন জামাইকে দেখতে। তন্ময় তো একরকম লজ্জায় নীল হয়ে আসছে। দেখা দেখির পর্ব শেষ রাতে নিজুম এবং তন্ময় বসে গল্প করছে। তখন নিজুমের কিছু কলেজ ফ্রেন্ড ঘরে ঢুকলো। ঘরে ঢুকেই আদ্রি বলল, এই রে, কাবাব মেয়ে হাড্ডি হয়ে গেলাম। ওর কথা শুনে মুক্তি, নিয়াশা, সুবর্ণা ওরা হেসে উঠল। এক থাপ্পড় খাবি আদ্রি, এদিকে আয়, সবাই এসে খাটের উপর বস। তন্ময় ওদেরকে দেখে মাথা নিচু করে বসে আছে। মুক্তি বলল, কি ব্যাপার ভাইয়া, ভয় পাচ্ছেন? জি না। তাহলে মাথা নিচু করে আছেন যে? আমরা আপনাকে দেখতে আসলাম যে, তাকান আমাদের দিকে। তন্ময় মাথা উঁচু করলো, কিন্তু ওদের দিকে না তাকিয়ে নিজুমের দিকে তাকিয়ে রইল। ওদের মাঝে অদ্রি অনেক অহংকারী এবং মডার্ন মেয়ে। অনেক ছেলেরা ওর পিছে ঘুরে, এজন্য ও প্রাউড ফিল করে। ও ভেবেছিল নিজুমের হাজব্যান্ড ওকে দেখবে, দেখে অ্যাটলিস্ট চোখ ফেরাতে পারবে না, এজন্য কত আকর্ষণীয়ভাবে সাজিয়ে এসেছে। বাট কি হলো দেখবেই, দূরে থাক, কথাই বলছে না। নিজুম তো ব্যাপারটা খুব এনজয় করছে, তা ওর মুখের মুচকি হাসি দেখেই বোঝা যাচ্ছে। আদ্রি আবার বলল, আপনি আমাদের দিকে তাকাচ্ছেন না কেন? এত ভাব কিসের আপনার? এটা ভাবো না, এটা আল্লাহর বিধান। খ্যাত একটা, দাড়ি রেখে মুখটাকে জঙ্গল করে রেখেছে। এই চুপ কর তো, আর যা এখান থেকে, অসভ্য একটা। অদ্রি রেগে চলে গেল। সেই সাথে বাকিরাও নিজুম বাইরে যেতে নিছে। তখনই তন্ময়ের হাত টান দিয়ে ধরলো, তারপর কোমরে হাত রেখে একদম বুকের কাছে নিল। নিজুম বলল, এখন তো ঠিকই দুষ্টুমি হচ্ছে, তখন এত চুপ ছিলেন কেন? কি এমন হতো ওদের সাথে 2-1টা হাসি মুখে কথা বললে? বেচারি রাগ করে চলে গেল। আমি শুধু আমার বউয়ের সাথে কথা বলবো, রোমান্স করব, দুষ্টুমি করব। যদি ওদের কথা বলি তাহলে আল্লাহ না করুক শয়তানের ধোকায় পরকীয়াতেও জড়িয়ে যেতে পারি। নিজুম তন্ময়ের ঠোঁটে আঙুল রেখে সাবধান করে দিল। আর তাই আমার বউকেই আমি দেখব। আমার বউ আমার কাছে সেরা সুন্দরী। নিজুম লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললো। যতই লজ্জা পাক, মনে মনে ও ঠিকই উঠছে। নিজুমের দুপা উঠে আসলো তন্ময়ের পায়ের উপর। তন্ময়ের বিয়ের খাতিরে নুজাইফা বেশ কিছুদিন ভার্সিটিতে যেতে পারেনি, আর অবন্তিকারও কোনো খোঁজ পায়নি। বেচারি বিয়েতেও আসলো না, আর আজকে ভার্সিটিতেও নেই। অবন্তিকার খোঁজ করতে নুজাইফা প্রিন্সিপালের রুমে গেল। সালাম দিয়ে রুমে প্রবেশ করেই বলল,
স্যার, অবন্তিকার কোনো খোঁজ নেই, কোথায় ও? প্রিন্সিপালের মনটা খারাপ হয়ে গেল। অবন্তিকা আবার জানতে চাইলো কোথায় ও। অবন্তিকা আজ 10-12 দিন ধরে নিখোঁজ। নিখোঁজ মানে? কি বলছেন আপনি? হ্যাঁ রে মা, ভার্সিটি থেকে আর বাসায় ফেরেনি। আমিও ওই দিন ভার্সিটিতে আসিনি। আমি যদি ভার্সিটিতে সেদিন আসতাম তাহলে। অবন্তিকার সাথেই ভার্সিটির শান্তশিষ্ট নাহিদ ছেলেটাও নিখোঁজ। তাই সকলের ধারণা অবন্তিকা এবং নাহিদের মাঝে কিছু একটা ছিল, যার কারণে তারা পালিয়ে গেছে। কিন্তু একথা নুজাইফা কিছুতেই বিশ্বাস করবে না, কারণ সে জানে অবন্তিকা আর আগের অবন্তিকা নেই। একরাশ মৌনতা নিয়ে ক্যাম্পাসের মাঝে হাঁটছে। হঠাৎ করে সিয়াম চলে আসলো। চোখের পানি মুছছেই চশমাটা পরে নিল নুজাইফা, তারপর পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। দাঁড়াও নুজাইফা, পেছন থেকে ডাকলো সিয়াম। নুজাইফা দাঁড়ালো। সিয়াম সামনে গিয়েই বলল, নুজাইফা দেখো আমি কতটা পরিবর্তন করে ফেলেছি নিজের। মুখে দাড়ি, পায়ের গোড়ালির উপরে প্যান্ট পরেছি, কোরআন পড়া শিখেছি, নামাজ পড়ি 5 ওয়াক্ত। অন্য মেয়েদের দিকে তাকাই না। এসব শুধু তোমার জন্য, তোমার জন্য, তোমার মনের মতো হওয়ার জন্য, তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি এতটা কষ্ট করে নিজেকে সব কিছু পরিবর্তন করে ফেলেছি। হ্যাঁ, সব পরিবর্তন করে ফেলেছেন, কিন্তু কার জন্য? কাকে খুশি করার জন্য? কেন? তোমাকে খুশি করার জন্য, তোমার ভালোবাসা পাওয়ার জন্য। সরি, আল্লাহ হাফেজ। নুজাইফা চলে যাচ্ছিল। সিয়াম দৌড়ে পথ আগলে সামনে দাঁড়িয়ে বলল, সরি কেন? বলে যাও তোমার রাগের কারণ। আপনার ভুল একটাই, আপনি আমার খুশির জন্য এসব করছেন। তাতে ভুল কোথায়? এদিকে তুমি খুশি হও নাই? অবশ্যই না। কেন? কারণ আমি তেমন কেউ না যে আপনি আমাকে খুশি করার জন্য এসব করবেন। তাহলে? যে আপনাকে সৃষ্টি করেছেন, তার রহমতের রিজিক থেকে খাদ্য দিয়েছেন, লালন পালন করেছেন আমাদের রব, সেই মহান আল্লাহ তাআলার জন্য যেদিন নিজেকে পরিবর্তন করতে পারবেন, সেদিন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ইসলামী অনুশাসন মেনে চলতে পারবেন, যেদিন জাহান্নামের ভয়ে নিজের ভুল ভ্রান্তি শুধরে নিতে পারবেন, যেদিন আল্লাহকে ভালোবাসার জন্য আমাকে চাইবেন, ওই দিন আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিবেন। আমি কবুল করে নিব ইনশাল্লাহ। একথা বলে নুজাইফা চলে গেল। সিয়াম মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার পরিবর্তনের মাঝেও যে অনেক ভুল রয়ে গেছে। না, শ্রদ্ধাতে হবে নিজে। যখন নিজে দুনিয়াতে ভালোবাসবে তখন দুনিয়ার সব কিছুই পাবে, কিন্তু পরকালের কিছুই পাবে না। আর যখন তুমি আল্লাহকে ভালোবাসবে তখন তুমি দুনিয়া এবং আখিরাত দুটোই পাবে। আরে ওই কালো ভূত, এইদিকে আয়। নুজাইফা নিঃশব্দে সাফার কাছে গেল। সাফার দিকে তাকিয়ে দেখলো ওর মুখে অন্যরকম এক ঐতিহাসিক হাসি। এমন হাসি যেন ও কিছু একটা পেয়েছে, যেটা ওর মনের জ্বালা মিটিয়ে দিয়েছে। তোর পাশে ওই প্রিন্সিপালের মেয়েটা কই? ওই দিন তো খুব বড় বড় কথা বলেছিল, আমাকে বের করে দেবে ভার্সিটি থেকে। শালি বেয়াদব, এখন তো নিজেই পরপুরুষের সাথে নিরুদ্দেশ। কি বলেছিল আমাকে? আমি যেন নিজের গেট আপ এবং বিহেভ চেঞ্জ করে ফেলি। ফাউল ক্যারেক্টারলেস। নুজাইফা কিছু বলতে পারছিল না, নিঃশব্দে কেঁদেই যাচ্ছিল। সে জানি অবন্তিকার নিখোঁজ হওয়ার পেছনে কোনো না কোনোভাবে সাফারও হাত নিশ্চয়ই রয়েছে, কিন্তু পরিপূর্ণ সত্যিটা না জেনেই কিছুই সাফাকে দোষারোপ করতে পারবে না। তো হ্যাঁ, ওর উপর নজর রাখতে হবে। কোথায় যায়, কি করে, সব কিছুর উপর কড়া নজরদারি রাখতে হবে। নুজাইফা কান্না জড়িত কণ্ঠে একটা কথাই বলল, কে বা কারা অবন্তিকাকে কিডন্যাপ করেছে বা তাদেরকে দূরে কোথাও আটকে রেখেছে তা আমি জানি না, কিন্তু এই কাজ যেই করে থাকুক না কেন, আল্লাহ যেন তার উপর রহমতের হেদায়েত নাজিল করেন। নুজাইফা চলে গেল। কালো বোরখার আড়ালে তার চোখের জল সাফার চক্ষুগোচর হলেও ফুপানোর আওয়াজ ঠিকই কানে প্রতিধ্বনিও হচ্ছিল। নুজাইফা তার রুমে গিয়ে মুখের নিকাবটা খুলে শব্দে কাঁদতে লাগলো। অবন্তিকা তার কতগুলো ভালো বন্ধু ছিল, আর তার সাথেই একরকম হওয়ার কথা ছিল। নুজাইফা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে অবন্তিকার জন্য আল্লাহর কাছে দোয়া করলো। অবন্তিকা যেখানেই থাক ও যেন সুস্থ থাকে। নুজাইফা যেন একদম চুপ হয়ে গেছে। 2 দিন ধরে আর বেলকনিতে যায় না, ঠিক মতো খায় না, এমনকি ভার্সিটিতেও যায় না, শুধু ইবাদতে ডুবে থাকে। নিজমকেও কিছু জানায়নি। নুজাইফার চোখের নিচে কালি পড়ে গেছে। নোরানি চেহারাতে মেঘের ঘনঘাটা দেখে নিজম প্রশ্ন করেই ফেললো, কি ব্যাপার নুজাইফা, কিছুদিন ধরে তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? এনিথিং রং? ভাবি, অবন্তিকা আর নেই। নিজম চমকে উঠলো, নিজেকে সামলে নিড়ে বলল, নেই মানে? আজ 10 দিন ধরে ও নিখোঁজ। নিখোঁজ মানে কি নুজাইফা?
হঠাৎ করে ভার্সিটি ক্যাম্পাস থেকে গায়েব হয়ে গেছে, সাথে ওই নাহিদ ছেলেটাও। কি বলছিস এইসব? হ্যাঁ ভাবি, সবাই ভাবছে অবনী পালিয়ে গেছে ছেলেটার সাথে। ইম্পসিবল, এটা হতেই পারে না। আর কেউ না জানুক, আমরা অন্তত জানি অবন্তিকা কেমন। তোর ভাইয়া বাড়িতে আসলে এ ব্যাপারটা নিয়ে আলোচনা করে দেখি কি করা যায়। ভার্সিটিতে প্রচুর ভিড় জমে গেছে। স্টুডেন্টদের বরাবরিতে নুজাইফা বুঝতে পারলে যে একটা লাশ এসেছে ভার্সিটির ক্যাম্পাসে। বুকের ভেতর হঠাৎ স্যাত করে উঠল। কার লাশ এটা? তখনই প্রিন্সিপালের আহাজারিতে শুনতে পেল। দৌড়ে লাশের কাছে যাচ্ছে, কিন্তু লাশটাকে চেনা যাচ্ছে না। খুনিটা এমনভাবে মুখটা বিমুখ করে দিয়েছে যে চেনা যাচ্ছে না লাশটা কার। যথারীতি পুলিশ এসে লাশটাকে পোস্টমর্টমের জন্য নিয়ে গেল। লাশ শনাক্তের পর এতটুকু জানা গেল যে খুনি প্রথমে মেয়েটাকে গ্যাংরেপ করেছে, পরে তার গলাটা কেটে মুখটা পুড়িয়ে দিয়েছে। অবশেষে ডিএনএ রিপোর্ট আসলো এবং জানা গেল লাশটি অফকোর্সে যেমন থমথমে আছে। পরিবেশটা বেশ বড্ড ব্যথার্থ লাগছে সকলের কাছে। আজ অজ্ঞাত লাশটির ডিএনএ রিপোর্ট আসবে। নুজাইফা শুধু আল্লাহর উপর ভরসা করে আছে, কারণ আল্লাহ যা করেন তাতেই রয়েছে মঙ্গল। নিজুম নুজাইফার কাছে এসে বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা রাখ। নুজাইমা মৃদু মাথা নাড়ালো। আল্লাহ হয়তো নুজাইফাকে কষ্ট দিতে চায়নি। আর তার প্রমাণ ডিএনএ রিপোর্ট অনুযায়ী লাশটা নুজাইফার না, লাশটা অন্য কারো। খোঁজ নেওয়ার এক পর্যায়ে জানা গেল লাশটা সাফার ফ্রেন্ড রিয়ার। এ ঘটনায় সাফা পুরো স্তব্ধ হয়ে গেছিল। সে এটা ভেবেই পাচ্ছিল না যে ওর মতো একজনের ফ্রেন্ডকে কেউ কি করে টাচ করার সাহস রাখে। শুধু টাচ করলেই ক্ষান্ত হয়নি, সেই সাথে পৃথিবীর থেকে সরিয়েও দিয়েছে। প্রিন্সিপাল আপাতত কিছুটা টেনশন মুক্ত হলেন, কিন্তু আবারও পুলিশে রিপোর্ট করে নতুন করে ডায়েরি লিখিয়ে আসলেন। একটি ছায়া ধীরে ধীরে একটা গোপন কক্ষে আসলেন। ওখানে আগে থেকে একজন অপেক্ষা করেছিলেন। দুজনে কিছুক্ষণ গমন বৈঠক করলেন, তারপর ধীরে ধীরে ছায়া দুটো রুম থেকে চলে গেলেন। নুজাইফা এবং নিজুম তাদের বাসার ছাদে বসে আছে। তখন পেছন থেকে কে একজন তাদেরকে জড়িয়ে ধরলো। পেছনে তাকিয়ে দেখে কালো বোরখা পরিহিত কে একজন। নুজাইফা প্রশ্ন করলো, কে আপনি? মহিলাটি মুখে নিকাব তুলে সালাম দিল। সাথে সাথে সালামের জবাব দিয়ে নুজাইফা জড়িয়ে ধরেই বলল, কোথায় ছিলে এতদিন অবনী? কে তোকে ধরে নিয়ে গিয়েছিল? অবন্তিকা সবাই বলাবলি করছিল তুই নাহিদের সাথে পালিয়ে গেছিস। নুজাইফা নিজুমের মুখের কথা কেড়ে নিয়েই বলল, কিন্তু এটা আমরা বিশ্বাস করি না। আমার বন্ধু অবনী এরকম করতেই পারে না। অবন্তিকা তখন কাঁদতে কাঁদতে বলল, ওই দিন ভার্সিটি থেকে ফেরার পথে যখন রাস্তার মোড় ঘুরছিলাম তখন। হঠাৎ ঘুম থেকে জেগে গেল নুজাইফা। এতক্ষণ তাহলে ও স্বপ্ন দেখছিল? অবন্তিকা নিহতের পুরো 12 দিন এরকম স্বপ্নই দেখলো নুজাইফা। বিছানা থেকে উঠে বসলো। এই স্বপ্নটা কিসের দিকে ইঙ্গিত করছে তাহলে? ভাবতে ভাবতে রুমের লাইট জ্বালিয়ে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 2টা বাজে। এখন তো তাহাজ্জুদ পড়ার ঠিক সময়। রাত 12টা থেকে রাত 3টা পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়ার শ্রেষ্ঠ সময়। তাহাজ্জুদ নামাজ অনেক ফজিলতপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনোই তাহাজ্জুদ কাজা করেনি। সকালের আলো ফোটার পর নুজাইফার কাছে একটা ফোন আসে, যেটা শুনে তার মলিন মুখটাকে খুশির জোয়ারে প্রাণবন্ত করে দেয়। নিজুমের কাছে গিয়ে খুলে বলে তার খুশির কারণ। অবন্তিকা এবং নাহিদকে পুলিশ একটা পুরনো বাড়ি থেকে উদ্ধার করেছে এবং অপহরণকারীরাও ধরা পড়েছে। ওরা পুলিশের কাস্টাডিতে আছে। নিজুম তন্ময়কে বলল, জানো, একটা খুশির খবর আছে। তন্ময় হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। পাঞ্জাবিটা পরে টুপিটা হাতে নিল আর বলল, কি খবর? নিজুম টুপিটা নিজের হাতে নিয়ে মাথায় পরিয়ে দিতে দিতে বলল, অবন্তিকাকে পুলিশ খুঁজে পেয়েছে। আলহামদুলিল্লাহ, এ সবই মহান আল্লাহর দয়া, বুঝলে? ঠিক বলেছো। তন্ময় সুগন্ধি লাগিয়ে বলল, তাহলে আজ থেকে ভার্সিটিতে যাওয়াটা কন্টিনিউ করো। আচ্ছা। তন্ময় প্যান্টটা পায়ের গোড়ালি হয়ে ভাঁজ করে নিল। জুতো পরে চলে যাচ্ছিল। দরজার কাছে গিয়ে আবার ফিরে আসলো। তারপর নিজুমের কপালে একটা চুমু দিয়ে আস্তে করে বলল, খুব ভালোবাসি তোমাকে। নিজুম প্রতি উত্তরে মুচকে হাসি দিল। নুজাইফা তাড়াতাড়ি করে তৈরি হয়ে নিজুমকে ডাকা শুরু করলো। ভাবি, ও ভাবি, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। এই তো মাকে বলে আসছি, তুই দাঁড়া। নিজুম তার শাশুড়ি রওশনা বেগমের কাছে বলে ভার্সিটিতে রওনা দিল। স্যার, অবন্তিকা আসেনি? নিজুম প্রিন্সিপালের কাছে জানতে চাইলো, কটা বাজে মা? নিজুম ঘড়ির দিকে তাকিয়ে আর কিছুই বলতে পারলো না। প্রিন্সিপাল হাসতে হাসতে বলল, এখন সকাল 8টা বাজে মাত্র। আরো 2.5 ঘন্টা পর থেকে তোমাদের ক্লাস, আর অবন্তিকা আসবে সকাল 9:30। নিজুম লজ্জা পেয়ে গেল। আরে বাবা, লজ্জা পাওয়ার কি আছে? এটা তো তোমাদের বন্ধুত্বের গভীরতার বহিঃপ্রকাশ।
কি নুজাইফা মা চুপচাপ কেন? নুজাইফা প্রসঙ্গটা এড়িয়ে উল্টো প্রশ্ন করলো। অবন্তিকা কি আজও একা আসবে? না, ড্রাইভার নিয়ে আসবে। ও আচ্ছা, আমরা তাহলে যাই। সালাম দিয়ে ক্যাম্পাসে চলে আসলো। বেশ কিছুদিন ধরে সাফাদের কোনো সারা শব্দ নেই। রিয়া হত্যার পর থেকে ওরা চুপ হয়ে আছে। নুজাইফা দিন রাত তার জন্য আল্লাহর নিকট হেদায়েত প্রার্থনা করে। ঠিক 9টার সময় অবন্তিকা চলে আসলো। আসার পরে নুজাইফা রিনুকে ঝুরিয়ে ধরলো। নুজাইফা অবন্তিকা মন ভরে দেখে নিল, তারপর বলল, কিভাবে কি হলো অবনী? তোর ভাইয়ার বিয়ের আগের দিন খুব তাড়াতাড়ি ভার্সিটি থেকে বাড়ি ফিরছিলাম, তখন নাহিদের সাথে দেখা। সেও যেহেতু বাড়ি যাচ্ছিল, তাই আমরা একসাথে যাচ্ছিলাম। পথে যে নির্জন রাস্তাটা পড়ে, ওখানে পৌঁছাতেই একটা সাদা কার আমাদের সামনে দাঁড়ায়। তার থেকে দুটো লোক নেমে আমাদের নাকে ক্লোরোফর্ম ধরে অজ্ঞান করে দেয়। তারপর জ্ঞান ফিরে দেখি আমরা একটা ভাঙা বাড়িতে আটকে আছি। ছেলেগুলো বাবার কাছে ফোন করে অনেক টাকা মুক্তিপণ চাইতো। তারপর কি হলো? তারপর বাবা পুলিশের মাধ্যমে মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে আমাদেরকে উদ্ধার করে। আর লোকেরা তোকে আর নাইটকে সন্দেহ পর্যন্ত করেছিল। কিন্তু আমরা বিশ্বাস করিনি। লোকেরা তো কত কথাই বলবে, কিন্তু আমি জানি নাহিদের মনে কোনো পাপ নেই। অবন্তিকার কথাটাকে ভেঙচি কেটে পেছন থেকে সাফা এসে বলল, হ্যাঁ হ্যাঁ, নাইট তো নিষ্পাপ, আর সেই জন্যই তো তোমরা একসাথে এতগুলো রাত এবং দিন পার করেছো। মুখ সামলে কথা বলো, নয়তো ওই মুখ আর মুখ থাকবে না। চুপ থাকো, ওই কলঙ্কিত মুখে আমাকে ধমকিও না। ভুলে যেও না, তোমার বান্ধবী কিন্তু একরাশ কলঙ্ক নিয়ে পৃথিবী ছেড়েছে। তাছাড়া সঠিক তথ্য না জেনে কাউকে কলঙ্কিনী বলবে না। বোন রে, সব রেশারেশি, হিংসা, ঘৃণা ভুলে গিয়ে দিনের পথে ফিরে এসো। পর্দা করো, এসব পোশাক ছেড়ে বোরকা পরো। শোন, ভাষণ শুনে আমার কোনো কাজ নেই। তোর পর্দা মানুষকে কি নিরাপত্তা দিতে পারে তা আমার জানা আছে। আমার বন্ধু রিয়াও বোরখা পরতো, কোথাও গেলে হিজাব দিয়ে মুখ ঢেকে যেত। তবুও কি সে কুকুরদের হাত থেকে রেহাই পেয়েছে? পায়নি, বরং পাগলা কুত্তাগুলো ওর সতীত্বকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। নুজাইফা কোমল কণ্ঠে বলল, হ্যাঁ, বোরকা পরতো, তবে তার রঙিন। হিজাব পরে মুখও বাঁধতো, তবে চোখ দুটো খোলা রাখতো। চোখ খোলা রাখবে না তো বেঁধে রাখবে? বেঁধে রাখবে না, আবার খোলাও রাখবে না। মানে হলো এই যে, চোখ খোলা রেখে চোখের মাস্কারা, লেন্স, কাজল, মেকআপ দিয়ে এমনভাবে সাজায় তার চোখ দেখেই হাজারটা ছেলে পাগল হয়ে যায়। তখন যদি তার মুখের হাজারটা ব্রণ থাকে তবুও। কি বলতে চাইছিস তুই? বলতে চাই যে এখনকার মেয়েরা যেরকম পর্দা করে, ওটা কি পর্দা? পর্দার ভেতরে পড়ে। আজকালকার যুবতীদের বোরকা হিজাব মনে হয় বিরিয়ানি বক্সের ভেতরে তুলে রাখা বক্সটা খানিকটা ছিদ্র করা বিড়ালের সামনে মেলে ধরা। বিড়াল কি তখন চুপ থাকবে? বিরিয়ানির গন্ধ পেয়ে হয়তো সরাসরি থাবা বসিয়ে আক্রমণ করে প্যাকেটটা খুলে ফেলবে, নয়তো প্যাকেটটা খুলতে নানান তালবাহানা খুঁজে বার করবে। যখন বিরিয়ানির প্যাকেটটি খুলে বিরিয়ানি খুলে ফেলবে, তখন বিড়াল অপরাধ বোধ হয়ে যাবে। তোমরা কেন বুঝো না? বনের চিতাকে হরিণের মাংসের প্রতি দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, তেমনি পুরুষদেরকেও নারীদের প্রতি দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। কোরআনে তো ছেলেদের চক্ষু সংযত রাখার কথা বলা হয়েছে সর্বপ্রথম। ছেলেরা অবশ্যই চোখ নিচে রাখবে যদি তুমি পর্দা করো। তাছাড়া ছেলেরা যা ইচ্ছে করুক, তুমি তোমার জায়গা থেকে ঠিক থাকলে সব ঠিক। তুই চুপ থাক, নষ্টা মেয়ে একটা। অবন্তিকা রেগে তেরে যেতে নুজাইফা ওকে থামালো, তাকে বুঝিয়ে ক্লাসে নিয়ে গেল। নুজাইফা এবং নিজুম বাড়ি ফিরল। নিজুম ফিরে এসে খাবার গরম করতে যেতে রওশনারা বেগম এসেই বলল, তোর খাবার গরম করে খেতে হবে না মা, তোরা গিয়ে বস, আমি গরম করে আনছি। আপনি কেন কষ্ট করবেন মা? চুপ, সারাদিন বসেই ছিলাম, এখন তোরা খুব ক্লান্ত। তাছাড়া নুজাইফাকে তো ভার্সিটি থেকে আসলে আমি খাবার গরম করে দিতাম। কিন্তু মা, আমি তো পারবো। থাপ্পড় খাবি একটা, যা গিয়ে বস। নুজাইফা যেমন আমার মেয়ে, তুইও তেমনি আমার মেয়ে। নুজাইফার ক্লান্তি থাকতে পারে, তোর পারে না। নিজুমের চোখ দিয়ে আনন্দ অস্ত্র প্রবাহিত হলো। তারপর সাফা এবং তার দলের মেয়েরা অবন্তিকা আর নাহিদকে নিয়ে নানান কথা প্রচার করছে ভার্সিটি জুড়ে। কেউ প্রতিবাদ করছে না। নুজাইফা যদিও কিছু উপদেশ বাণী দেয়, সাফাকে কিন্তু টিকতে পারে না, তিরস্কার আর গালিগালাজ করে তাড়িয়ে দেয়।
অবন্তিকার বাবা প্রিন্সিপাল ইয়াসির আহমেদ এটা নিয়ে খুব চিন্তিত। সবাই তার দিকে আঙুল তুলছে। ইয়াসির আহমেদ চিন্তায় দু চোখের পাতা এক করতে পারছে না। অবন্তিকাও মনে শান্তি পাচ্ছে না। অবন্তিকাকে দেখতে এসেছে পার্থপক্ষ। ইয়াসির সাহেব, আপনার আপত্তি না থাকলে আমি আপনার মেয়েকে আমার বউ করে ঘরে নিতে চাই। আলহামদুলিল্লাহ, আমার আবার আপত্তি কিসের? আমি খুব খুশি হয়েছি এই প্রস্তাবে। তাহলে সামনের সপ্তাহে শুক্রবার এই বিয়ের ডেট ফাইনাল। আলহামদুলিল্লাহ। বিয়ের কেনাকাটা শুরু হয়ে গেছে। অবন্তিকা হ্যাঁ না কিছুই বলেনি, এমনকি পাত্রকেও দেখেনি। শুধু শুনেছে পাত্রের নাম নূর ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের ম্যানেজারের পজিশনে রয়েছে। পারিবারিক অবস্থাও খুব ভালো। দুই ভাই আর এক বোনের মাঝে নূর ইসলাম মেজো, তার বড় ভাই ইমরান ইসলাম একটা প্রাইভেট কলেজের প্রফেসর, আর সবার ছোট বোন নাম তাসনিয়া তাসু, এবার এসএসসি দেবে। নুজাইফা সহ সবাই জেনে গেছে বিয়ের কথা। নুজাইফাদের বাড়িতে আজ কোনো হাসি খুশির ভাব নেই। নিজুম এবং রওশনা বেগমের মাঝে ঝগড়া হয়েছে সকালে, তাই দুজন দুদিকে মুখ ঘুমরা করে বসে আছে, কারোর সাথে কোনো কথা নেই। ঝগড়ার মূল কারণ হলো ফিরে দেখা ঝগড়ার সিন। রওশনা বেগম কিচেন থেকে ডাকছে, নিঝুম, ও নিঝুম, বৌমা এদিকে আয় তো। হ্যাঁ মা, এই তো আসছি। হ্যাঁ মা, কি লাগবে বলো, এখনই এনে দিচ্ছি। তোর কিছু করা লাগবে না, খেয়ে ভার্সিটিতে চলে যা। নুজাইফা আর তন্ময়কে ডেকে নিয়ে আয়। নিজুম নুজাইফাকে এবং তন্ময়কে ডেকে আনলো। সবাই খেতে বসেছে। তখন তন্ময় বলল, মা, তরকারি কে রেঁধেছে? কেন বাবা, ভালো হয়নি? খুব ভালো হয়েছে, কিন্তু তরকারিতে চুল পড়েছে। দেখি দেখি, এই সত্যি তো অনেক বড় একটা চুল। ভাইয়ের থালায় যখন পড়েছে তখন ভাইয়ের মাথার চুলই হবে। একদম না, মেয়েদের চুল এটা নিশ্চয়ই তোর ভাবির মাথা থেকে পড়েছে। জি না সাহেব, এটা মায়ের মাথার চুল, কারণ এটা পাকা চুল। রওশনা বেগমের একটাই খারাপ অভ্যাস, তাকে কখনো বুড়ি বলা যাবে না। যদি কেউ তাকে বুড়ি বলেছে তো তাকে এসে গুলি করে উপরে পাঠিয়ে দেবে। নিজুমের মুখে পাকা চুলের কথা শুনেই বলল, নিঝুম, এটা মোটেও আমার মাথার চুল না। তরকারি তুই কেটেছিস, মাথারই হবে, না হলে নুজাইফার। গ্যাপ সিমোটিকন, তোমাদের মাঝে আমি আসলাম কি করে? চুলটা তোমার না হলেও ভাবির। নুজাইফা মায়ের মাথার চুল, পাকা চুল, দেখ তুই। কি? আমি বুড়ি? না মা, সেটা বলিনি। বলছিস? একদম মিথ্যে বলবি না। মা, আপনি তো বুঝতেছেন না। এই হলো শুরু। তন্ময় আর নুজাইফা মুখ টিপে টিপে হাসছে। এবার আসলাম বর্তমানে। বিকেলবেলা নিজুম আর তার শাশুড়ি ছাদের দুপাশে বসে আছে না খেয়ে। আজ যদি নিজের মেয়ে হতো তাহলে কখনোই না খাইয়ে রাখতো না। আজ যদি নিজের মা হতো তাহলে জোর করেই খাওয়াতো। ছাদে আসলো তন্ময় এবং নুজাইফা। এজন্য বিয়ে করতে চাইনি, জানতাম পরের মেয়ে এসে আমার মাকে কাঁদাবে। না বিয়ে কর কর বলে তো মাথা খাচ্ছিলে, এবার হলো তো। থাকো না খেয়ে আর পুত্রবধূর চেহারা দেখো। ইস, ভুল হয়ে গেছে। কেন নিজুমটাকে ভাবি করে এই বাড়িতে আনলাম? কথা বলা শেষ না হতেই রওশনা বেগম বলল, বৌমা যাও তো, আমার শক্ত লাঠিটা আনো। লাঠি লাগবে না মা, আপনার হাতেই যথেষ্ট। এ কি মা, তুমি আমাদের দিকে তেড়ে আসছো কেন? তোদের কত বড় সাহস, আমার মেয়েকে এসব বলিস? মা, আপনি এদেরকে আচ্ছা মতো মারেন। আমাদের মামের ঝগড়ার মাঝে এরা কেন নাক গলাবে? যার জন্য করলাম চুরি সেই বলে চোর। এই জন্যই গুণীজন বলে অন্যের ভালো করতে নেই। ওরা তুমুল ঝগড়া করবে, তার মাঝে তুমি আর আমি কিছু বললেই ওরা ওদের ঝগড়া ভুলে আমাদের পিছনে লাগবে। ঠিকই বলেছিস। চল আমরা যাই, এখানে থাকা আমাদের জন্য নিরাপদ না। ভাইয়া চলো। নিঝুম এদিকে আয়। নিজুম কৃত্রিম অভিমান করে বলল, আমি যাব না, তুমি আমাকে অনেক বকেছো। বকেছি, বেশ করেছি। মা ভালোবাসতে পারে, আবার বকতেও। এখন এদিকে আয়, খাইয়ে দেব। নুজাইফা অবন্তীকে ফোন করে বলল, বিয়ের ডেট কবে রে? সামনের সপ্তাহে। ছেলে কি করে? জব করে। নামাজ পড়ে? তাহলে অমত করিস না, বাবা মার মনে কষ্ট দিবি না। রে, এখনই বিয়ে করতাম না। নাইটকে নিয়ে যে গুজব চলছে তাতে বাধ্য হয়ে করতে হচ্ছে। বিয়ের পরও পর্দা এখনকার মতোই করবি, মনে রাখিস। পর্দা করা ফরজ, আর বাইরে গেলে একদম সাজুগুজু করে বেপর্দা হয়ে বের হবি না। সাজতে পারবো না।
আরে বাবা, সাজবি, তবে নিজের বরের জন্য। রাতে যখন ক্লান্ত হয়ে ফিরে এসে দেখবে তার স্ত্রী সুন্দর করে সেজে আছে, তখন মনটা আপনা আপনি ভালো হয়ে যাবে, ভালোবাসার কথা বলবে। আর এখনকার মেয়েরা স্বামীর সামনে বিধবা সেজে থাকে, আর বাইরে গেলে এমন সাজ সাজে তাদের দেখলে চোখ ফেরানো দেয়। ফলে যা হওয়ার তাই হয়। স্বামী ভাবে তার বইয়ের এত কোনো সৌন্দর্য নেই, তাই পরনারীতে আসক্ত হয়ে পরকীয়ায় জড়ান। বাহ, এরকম করে তো ভাবি নাই কখনো। ভাবতে হয়, যে যুগ আসছে। বিয়েতে আসবি না? দেখি, তবে পারবো না মেবি। ওকে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। কি? ওই হাবলা, এদিকে আয়। সাফা নাহিদকে ডাকলো। নাহিদ আসার পর সাফা ওর কলার ঠিক করতে করতে বলল, এত বোকা বোকা সেজে থাকিস কেন রে? কলারটা এইভাবে গ্যাংস্টারদের মতো করে রাখবি। ছাড়ুন, কি করছেন? এখনো তো কিছু করি নাই, তবে করব। এই, তোর শার্ট খোল। মানে? মানে তোর বডি দেখবো। সি সি সি, কি বলেন এসব? ওই অর্থি, এদিকে আয়। অর্থী আসার পর তুই এই ছেলেটাকে জড়িয়ে ধরবি। ও গড, এটা কেমন পিস একটা ধরেছিস, একটা গেট্টা ম্যাটটা কেন। আমি গেলাম। সাফা নাহিদকে বাধা দিয়ে বলল, যাবি যাবি, এত ভয় কিসে? তখন ভয় করেনি যখন অবন্তিকার সাথে এতগুলো রাত কাটিয়েছিস। সি সি সি, কি সব আজে বাজে কথা বলছেন আপনি? আহা, কচি খোকা, ভাজা মাছটিও উল্টে খেতে জানে না। সাফার টিম জোর করে নাহিদের শার্ট আর গেঞ্জি খুলে ফেললো। সবাই মিলে খুব বাজেভাবে র্যাগিং করলো। মুখের রক্ত মোছার বদলে চোখের জল মুছতে মুছতে মেসে ফিরল। শাওয়ারে গিয়ে অনেক কাঁদলো। শহরের কিছু মেয়েরা এমন পাষাণ কি করে? তারা একটি সহজ সরল ছেলেকে নিয়ে এরকম মজা করে কি করে? না, বাড়িতে চলে যাব কালকেই। তার আগে ছোট বোনের জন্য কিছু কেনা দরকার। তা কি কিনবো? বোন তো মাদ্রাসায় পড়ে, তার জন্য একটা বোরখা এবং হিজাব কিনে নিলে কেমন হয়? খুব ভালো হবে। তারপর সাফা সবাইকে বলল, শোন, আজ রাতে রাপির বার্থডে উপলক্ষে পার্টি দেবে। আমাদের সবাইকে থাকতে বলেছে, না হলে রাপি রাগ করবে। নাহিদের পকেটে মাত্র 1000 টাকার একটি নোট আর কিছু খুচরো আছে। দরিদ্র পরিবারের ছেলে, মেধার জোরে এই পর্যন্ত আসা, কয়েকটা টিউশনিও করে। যা টাকা পায় তা থেকে নিজের খরচ সহ পরিবারের জন্য টাকা পাঠায়। এখন মাসের শেষের দিকে এই টাকা কটা আছে, বাকি টাকা খরচ হয়ে গেছে। দামি শপিং মল থেকে একমাত্র ছোট বোনের জন্য কিছু কেনার সামর্থ্য তার নেই। তাই ফুটপাতের দোকান থেকে 500 টাকা দিয়ে একটা বোরখা এবং হিজাব কিনে নিয়ে পিচ ঢালা গলির পাশ দিয়ে হাঁটছে। পায়ে 10 টাকার স্যান্ডেলও 2 বার সেলাই করেছে। এবার ছিঁড়ে গেলে আর টিকবে না। নাহিদ জানে বিলাসিতা আর তার জন্য নয়, তার কাজের হয়েছে পাহাড় সমান দায়িত্ব। বুড়ো বাবার রিক্সা চালাক, এটা তার পছন্দ হয় না। তাই বাবাকে না করে দিয়ে নিজেই পড়ালেখার পাশাপাশি জব খুঁজে বেড়াচ্ছে। অতীতের স্মৃতিগুলো বারবার ফিরে ফিরে আসছে। হঠাৎ একটা মেয়ে নাহিদকে পেছন থেকে জড়িয়ে ধরেই বলছে, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। নাহিদ ঘটনার আকস্মিকতায় টাল সামলাতে না পেরে প্রায় পড়ে যাচ্ছিল। কোনোভাবে নিজেকে সামলে মেয়েটিকে সরিয়ে দিয়ে বলল, কে আপনি? এভাবে গায়ের উপরে এসে পড়েছেন কেন? ছাড়ুন। মেয়েটি নাহিদের দিকে ঘুরতেই নাহিদ প্রচন্ড চমকে 2 পা পিছিয়ে গেল। সাফা ম্যাম, আপনি এত রাতে এই অবস্থায়? নাহিদ, প্লিজ আমাকে বাঁচান, ওরা আমার ক্ষতি করতে চাইছে। কারা ক্ষতি করতে চাইছে? আর আপনার ক্ষতি করবে? হাসি থামিয়ে বলল, আপনি যেখানে ছেলেদেরকেও ছাড় দেন না, সেখানে ওরা করবে আপনার ক্ষতি? খুবই হাস্যকর কথা। এই 1 মিনিট, এটা আপনার নতুন কোনো চাল নয় তো আমাকে র্যাগিং করার? বিশ্বাস করুন, আমি কোনো ছলাকলা করছি না, ওরা সত্যিই আমার পেছনে। নাহিদ কিছু বলতে যাবে তখনই পেছন থেকে কিছু লোক দৌড়ে আসার পায়ের আওয়াজ শুনতে পেল। সাফা ভয় পেয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, ওই যে ওরা আসছে, দয়া করে আমাকে বাঁচান, আমি আপনার পায়ে পড়ছি। সাফা পায়ে হাত দিতে নিতেই নাহিদ সরে দাঁড়ালো। ব্যাগ থেকে 500 টাকা দিয়ে কিনে আনা বোরখা তার হিজাবটা সাফার দিকে এগিয়ে দিল। এগুলো পড়ে নিন। এইসব আমি পড়বো? এছাড়া উপায় নেই। বাধ্য হয়ে বোরখাটা পরে হিজাব পরে নিল। মুখের উপর নিকাবটা নামিয়ে নিন। সাফা নিকাব নামিয়ে নাহিদের বাম পাশে হাঁটতে লাগলো। কয়েকটা ছেলে সাফাকে খুঁজতে এসে না পেয়ে একজন আরেকজনকে বলছে, সাফা এত তাড়াতাড়ি কোথায় গেল রে? জানি না দোস্ত। ওই যে দেখ, একটা ছেলে একটা মেয়েকে নিয়ে যাচ্ছে, মনে হয় ওইটাই সাফা। দূর গাধা, সাফা হলো স্টাইলিশ একটা মেয়ে, আর ওইটা তো বোরকাওয়ালি। পাশে যে ছেলেটা আছে
ওটা ওর হাজবেন্ড মেবি। তাহলে এখন কি হবে? সাফা তো আমাদের সব খবর জেনে গেছে। চল এই বাঁ দিকের গলিটা দেখি। ছেলেগুলো চলে গেল। সাফা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, ধন্যবাদ আপনাকে। জি শুক্রিয়া। ওরা কারা? আর আপনাকে তাড়া করছিল কেন? ওর বন্ধু ছিল। ছেলে বন্ধু? তা ওরা আপনার ক্ষতি করতে চাইছিল কেন? আর ছেলেটা কে? রাফি, ইমতিয়াজ আর শাকিল। 1 মিনিট, এরা তো আমাকে আর অবন্তিকাকে কিডন্যাপ করেছিল। ওরা রিয়ার কথাতে আপনাকে কিডন্যাপ করেছিল। মানে আমি আর কি ক্ষতি করেছিলাম? বলছি দাঁড়ান। রিয়া আপনাকে ভালোবাসতো আর ইমতিয়াজ পছন্দ করত অবন্তিকাকে। একদিন ইমতিয়াজ অবন্তিকাকে প্রপোজ করেছিল আর অবন্তিকা রিজেক্ট করে দিয়েছিল। সেই থেকে অবন্তিকার উপর রাগ জমতে থাকে ইমতিয়াজের। সেই অপমানের শোধ তুলতে চেয়েছিল অনেক দিন ধরে। আর রিয়া যেহেতু আপনাকে পছন্দ করত, তাই আপনাকে নিয়ে একটা প্ল্যান সাজায়। আপনাকে কোথাও আটকে রেখে রিয়ার সাথে আপনার বাজে ছবি তুলে ব্ল্যাকমেল করে আপনাকে বিয়ে করতে চেয়েছিল। আর ইমতিয়াজও একই ভাবনা ভেবেছিল রিয়াকে বিয়ে করার জন্য। ওরা এই ডিল ফাইনাল করতে পরিত্যক্ত একটা বন্ধ করে আলোচনায় বসেছিল। আমাদের পছন্দের জন্য এই প্ল্যানে রিয়া মার্ডার হলো কি করে? আপনাদেরকে আটকে রাখার পর হঠাৎ করে রিয়ার মন পরিবর্তন হয়ে যায় আর ও আপনাকে ছেড়ে দিতে চায়। ইমতিয়াজের বাধাকে উপেক্ষা করে যখন ও আপনাকে ছেড়ে দিয়ে মাপ চেয়ে নেয়ার মনস্থির করে, তখনই ইমতিয়াজ ফাইনাল খেলে। ওর সব বন্ধুরা মিলে রিয়াকে শান্ত হন। আর ওরা নিজেদের মাঝে এইসব নিয়ে কথা বলার এক পর্যায়ে ওরা আমাকে দেখে ফেলে এবং আমাকে ধরতে আসে। তারপর একটুকু আমি জানি, সম্মানী লোকের মান আল্লাহ অবশ্যই রাখেন। রিয়া যে নোংরা পরিকল্পনা করেছিল আমাদেরকে নিয়ে, সেই পরিকল্পনাটা ওর জীবনে বাস্তব রূপ দিয়েছে স্বয়ং আল্লাহ। তবে আফসোস হচ্ছে ওর জন্য যে নিজের মনকে পরিবর্তন করেছিল কিন্তু সফল হতে পারেনি। চলো থানায়। রিয়া তো শাস্তি পেয়েছে, এবার ওদের শাস্তি হওয়া দরকার। আপনার সাথে অনেক দুর্ব্যবহার করেছি, আমাকে প্লিজ মাফ করে দিন। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। নুজাইফা, শুনেছিস খবর? খবর? আমাকে আর নাহিদকে যারা আটকে রেখেছিল তারাই নাকি রিয়াকে খুন করেছে। কি বলিস? হ্যাঁ, ওই ভার্সিটির বড় ভাইয়েরা। পুলিশ ওদেরকে ধরে নিয়েছে। আলহামদুলিল্লাহ, খুনির বিচার হোক। ভার্সিটিতে আসবি? যাব। নুজাইফা, সাফাকে দেখেছিস? কতটা চেঞ্জ, বোরখা পরেছে। তাই তো দেখছি। যাই হোক, আল্লাহ ওনাকে হেদায়েত দিয়েছেন, এটাই অনেক। সাফা ওদের দুজনকে ডাক দিল। নুরজাইফা, আমাকে মাফ করে দাও। এতদিন তোমার সাথে কত মিসবিহেভ করেছি। ঠিক আছে ঠিক আছে, আমরা কিছু মনে করিনি। আল্লাহ তোমাকে মাফ করবে বোন। আমার সাথে বন্ধুত্ব করবে? হ্যাঁ, অবশ্যই। অবন্তিকার বিয়ে হয়ে গেছে। শ্বশুর বাড়িতে এসে রুমে চুপচাপ বসে আছে। পাশে তার ননদ তাসু বসে একা একা কথা বলেই যাচ্ছে। ভাবি, আমার ভাইটাকে দেখে রেখো, ও কিন্তু অনেক নরম মনের। অবন্তিকা শুধু মাথা নাড়ছে, মনটা পড়ে রয়েছে বাড়িতে। একমাত্র বাবা ছাড়া তার দুনিয়াতে কেউ নেই। মা সেই কবে মারা গেছে ভালো করে মনে নেই। বাবা তাকে কত ভালোবাসতো। একবার হাত কেটে যাওয়াতে তার বাবা কেঁদে ফেলেছিল। অবন্তিকার কষ্ট হবে বলে তার বাবা দ্বিতীয়বার বিয়েই করেনি। কত কষ্ট করে তাকে বড় করেছে। এসব ভাবতে ভাবতেই চোখের কোণে জল এসে পরিপূর্ণ হয়ে আসছিল। বৃষ্টি হয়ে নামবে ক্ষণ। তাসু বলল, ভাবি আমি যাই, ভাইয়া আসছে। দেখো ভাইয়াকে আবার মেরে ফেলো না যেন। তাসু মুখ টিপে হাসতে হাসতে চলে গেল। মেয়েটাও পারে বটে, বেশি কথা বলে কিন্তু মনটা বেশ। এর সাথে যে অবন্তিকা জমবে ভালো এটাও বুঝে গেছে। কারো গলা খাকারির আওয়াজ পেল। তাকিয়ে দেখলো নূর ইসলাম রুমের দরজা লাগিয়ে দিল। অবন্তিকা অজানা এক ভয়ে গুটিসুটি হয়ে বসে আছে। অচেনা ছেলে যাকে সে চিনে না, জানে না, তার সাথে এক ঘরে রাত দিন কাটাতে হবে। তার চরিত্র সম্পর্কে অবন্তিকার কোনো ধারণা নেই। নূর ইসলাম কাছে আসতেই অবন্তিকা সালাম দিল। নূর ইসলাম সালামের জবাব দিয়ে খাটের উপর বসে বসল। অচেনা বলে ভয় পাচ্ছ? একদম ভয় পাবে না। আজ থেকে তুমি আমার সহধর্মিনী। তোমার সাথে ভালো ব্যবহার করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। উনি তার স্ত্রীগণের সাথে কখনো খারাপ ব্যবহার করেননি। অবন্তিকা মনে খুব উঠছিল, যেমন চেয়েছে তেমন একজনই পেয়েছে। তো সুমা, তোর ভাবিকে ডেকে নিয়ে আয় তো। হ্যাঁ মা, যাচ্ছি। তাসু রুমের দরজায় টোকা দিতেই অবন্তিকা বেরিয়ে আসলো। তাসু মুচকি এসে বলল, ভাবি, মা তো ডাকছে। অবন্তিকা মাথা নেড়ে আসছে।
বলে তাসু চলে গেল। অবন্তিকা রেডি হয়ে নিচে নেমে গেল। অবন্তিকার শাশুড়ি রোকিয়া বেগম হাসি খুশি মুখে বলল, এসো বৌমা, বসো। একা একা কাজ করে বোর হয়ে যাচ্ছিলাম। আমি আপনাকে হেল্প করি। একদম না, তুমি নতুন বউ, এক্ষুনি এসব রান্নার কাজটিতে হাত লাগাতে হবে না। তুমি শুধু আমার সাথে বসে গল্প করো। ছি মা, এটা কি করে হয়? আমি বসে থাকবো আর আপনি রান্না করবেন? না মা, এটা হতে পারে না। আপনি বসুন, আমি রান্না করছি। মাই যখন বলতেছিস তাহলে মায়ের কথা রাখ আর এখানে বসে থাক। তাছাড়া তেমন কোনো মেহমান আসবে না। ওই, আমার এত আয়োজন করে বাড়ির বউকে দেখানোর ইচ্ছে নেই, তাই নিকট আত্মীয় কয়েকজনকে বলেছি আর এতিমখানায় খাবার দিয়ে গ্রামের গরিব অসহায়ের মাঝে শীতকালীন কম্বল বিতরণ করব, যাতে তারা দোয়া করে আমার ছেলে আর ছেলের বউয়ের জন্য। মাশাআল্লাহ, এই ঘর যে আমার জন্য দুনিয়ার জান্নাত স্বরূপ। কি ভাবছিস মা? কিছু না মা। ওই সিয়ামের কথা মনে আছে তোমার? ওই যে যে তোর পেছন পেছন ঘুরতো। কি হয়েছে? হয় সিয়াম ছেলেটাকে তো আর ভার্সিটিতে দেখি না। তো আসে না কোনো কারণে? হতে পারে। মন খারাপ ছেলেটার জন্য? ছি ছি, কি বলো? ওইসব কিছু না, ও এমনি একটু জিজ্ঞেস করছিলাম। অবন্তিকা নূর ইসলামের দাম্পত্য জীবনে 2 বছর কেটে গেছে। তাদের ছোট একটা বাচ্চাও হয়েছে। তন্ময় এবং নিজমের একটি ফুটফুটে মেয়ে হয়েছে। নাম রেখেছে সাদিয়া, শামহা, মোমো। নুজাইফার অবসর সময় কাটে মুকে নিয়েই। কাছের বান্ধবীদের বিয়ে হয়ে গেছে, সবাই সংসারী হয়েছে। পড়ে রয়েছে শুধু নুজাইফা। প্রতিদিন ভার্সিটিতে আসে যায়, বন্ধু মহলে সে একা। নুজাইফার বান্ধবী হিসেবে আজ তার পাশে শুধু সাফা। সাফা নাহিদের প্রতি নিজের অনুভূতির কথাগুলো নুজাইফাকে শেয়ার করে। নুজাইফা ওকে একটাই পরামর্শ দেয়, আল্লাহর কাছে চাইতে। সাফা নাহিদকে ডাকলো, এই যে হুজুর, এদিকে আসো। নাহিদ চুপচাপ মাথা নিচু করে সাফার কাছে আসলো। সাফা নাহিদকে দেখে মিটিমিটি হাসলো, বলল, আমি তো আর আগের মতো নেই, তবুও কেন তুমি আমাকে এড়িয়ে চলো নাহিদ? চুপ করে থেকো না নাহিদ, জবাব দাও। কেন এমন অহংকার নিয়ে চলো, বলতে পারো? সাফা, আপনি কি বলতে চান তা আমি জানি। আমি আমার নফসকে খুব ভয় করি, নিজেকে কন্ট্রোল রাখতে চাই। আপনার সাথে কথা বললে শয়তান আমাকে কুমন্ত্রণা দিবে, তখন আমি জাহান্নামের দিকে ধাবিত হব। তাছাড়া আমার হৃদয়ে তিল তিল করে যে নিখাত পবিত্র ভালোবাসা আমি জমিয়ে রেখেছি, তা পাওয়ার অধিকার একমাত্র আমার স্ত্রীর। তাহলে আমাকে বিয়ে করবে? আমি তোমার স্ত্রী হয়ে তোমার সেই খাঁটি ভালোবাসার একমাত্র হকদার হতে চাই। সরি বলতে পারলাম না, আল্লাহ হাফেজ। নাহিদ চলে গেল আর সে যাওয়ার পথে অশ্রুসিক্ত নির্বাক চোখে তাকিয়ে রইল সাফা। নুজাইফা সাফার চোখের পানি দেখে জিজ্ঞাসা করলো, কাঁদছো কেন? আমি কি নাহিদকে পাবো না? ও কেন আমাকে ইগনোর করে চলে, বলতে পারো? ভালো ছেলেরা এমনই হয়, আর ফালতু ছেলেরা মেয়েদের পিছন পিছন ঘুরে। তুমি তোমার মনের সকল কথা আল্লাহর কাছে শেয়ার করো। আল্লাহকে বলো যেন তোমার জন্য কল্যাণকর কাউকে নির্ধারিত করে রাখে। যদি নাহিদ তোমার জন্য কল্যাণকর হয়, তবে যেন তুমি তাকেই কাছে পাও। নুজাইফা মুস্কি হেসে বলল, বিয়ের দাওয়াত দিও। নুজাইফা, তোর হলো? তাড়াতাড়ি হিজাবটা পরে নে, পাত্রপক্ষ এসে গেছে। হ্যাঁ মা, এই তো আসছি। ছেলে কি করে? হুজুর তো? হ্যাঁ, ছেলে হুজুর, সৎ চরিত্রবান। নুজাইফার মুখ দেখে পাত্রপক্ষ তাকে পছন্দ করে ফেলল। কিন্তু আশ্চর্য, পাত্রের স্থলে শুধুমাত্র পাত্রের মা আর বোন এসেছে। অতিশয় হুজুর পাত্র বলে আসেনি। নুজাইফা মনে মনে হাসলো। বিয়ের ডেট ফাইনাল করে ফেললো, আর 2 দিন পরে নুজাইফার বিয়ে। আজ সিয়ামের জন্য মন কেমন যেন করছে। 2 বছর আগে যে ছেলেটা গেল, আর তাকে দেখতে পেল না নুজাইফা। নিজের মনকে কন্ট্রোল রেখে আল্লাহর ফয়সালাতেই হাসি মুখে মেনে নিল নুজাইফা। নিঃসন্দেহে আল্লাহর পরিকল্পনাই মঙ্গলজনক। হয়তো সিয়াম কল্যাণকর নয় নুজাইফার জন্য, তাই সিয়ামের ভাগ্যে নুজাইফা থাকতে পারল না। বিয়ের আগের দিন নুজাইফা ভার্সিটিতে গেল সাফাকে ইনভাইট করতে। সাফা ক্যান্টিনে বসেছিল। নুজাইফা পেছন থেকে সালাম দিল। সাফা ঘুরে তাকালো, সালাম ফিরিয়ে নুজাইফার হাতের দিকে তাকালো। তোমার হাতে ওটা কি নুরজাইফা? আমার বিয়ের দাওয়াতনামা। তোমার বিয়ে কবে আর কার সাথে? আগামীকাল। আর আমি আমার বরের কোনো ডিটেলস জানি না তো, শুধু নাম জানি। কি বলছো এইসব? শুধু নাম জানো? কি নাম? আরব রহমান। বাহ, বেশ সুন্দর নাম তো। তা দেখেছো তাকে?
না, আমিও তাকে দেখিনি, আর সেও আমাকে দেখেনি। কি বলো এসব? আচ্ছা চলো ওইদিকে পুকুর ঘাটে গিয়ে বসি। নুজাইফার সাফার কথায় সায় দিয়ে দুজনে পুকুর পাড়ের দিকে এগোতে লাগলো। নুজাইফা নীরবতা কাটিয়ে বলল, শোনো, আমার হাতে এত টাইম নেই বেশি। এই নাও বিয়ের কার্ড, এবং কালকে তুমি অবশ্যই যাবা, কেমন? চেষ্টা করব ইনশাল্লাহ। চেষ্টা নয়, বলো যাবে। তোমার মাকে আমি বলে দিব ফোনে। ফোন লাগাও। মা নেই। নেই মানে? আমাকে জন্ম দিতে গিয়ে মারা গেছে। সাফা, আমি দুঃখিত, তোমাকে না জেনে কষ্ট দিয়ে ফেলেছি। ঠিক আছে, তোমার কোনো দোষ নেই, সব আমার নিয়তি। শুনেছি মা মারা যাওয়ার পর বাবা নাকি আমাকে এতিমখানায় রেখে গিয়েছিল, তারপর আর ফিরে আসেনি। ওখান থেকে এসএসসি পর্যন্ত পড়েছি। তারপর ওইখানে বড় আপা আমাকে কলেজে অ্যাডমিট করিয়ে দিয়ে একটা পার্ট টাইম জবও খুঁজে দিয়েছেন। কষ্ট পেও না বোন, আল্লাহ তাহলে বলেছেন কষ্টের মাঝেই স্বস্তি রয়েছে। সাফা সব শুনেই বলল, ধন্যবাদ তোমাকে এত সুন্দর মূল্যবান বাণী শুনিয়ে অনুপ্রাণিত করার জন্য। আচ্ছা ঠিক আছে, এবার এই নাও কার্ড। কার্ড দিতে গিয়ে থেমে গেল। সাফার হাতটা ধরে বলল, কার্ড নয়, তুমি আজকে এখনই যাবে আমার সাথে। এখনই? হ্যাঁ, এখনই চলো। তারপর নিঝুম, আমি এখনই কি করে যাব? দেখো, কাল নুজাইফার বিয়ে, যত বাজার করার বাকি আছে এখনই করে আনবে। যাও। নামাজটা পড়ে যাই। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি পড়ে নাও, যাও। তন্ময় নামাজ পড়ে তার মায়ের রুমে গেল, সালাম দিয়ে ভেতরে প্রবেশ করলো। মা কি কি আনতে হবে? কেন, বৌমা বলেনি? বলেছে তো, তবু তুমি বলো প্লিজ। পাগল ছেলের কাণ্ড দেখো। বলো না মা, দেরি হয়ে যাচ্ছে তো। এই তো মশলা, চাউল, গোস্ত ইত্যাদি। আর আমরা যে হাদিয়াগুলো দেব ওইগুলো আনবি। আচ্ছা আম্মু, গেলাম তাহলে। নুজাইফা সাফাকে নিয়ে বাড়িতে আসলো। নিজুম সাফাকে দেখে কাছে এসে সালাম দিয়ে বলল, সাফা, তুমি এসেছো? আমরা খুব খুশি হয়েছি। সাফা একটু আনইজি ফিল করতেছিল, বলল, হ্যাঁ, নুরজাইফাকে টেনে নিয়ে আসলো। আর শেষ কথাটা কেড়ে নিয়ে ড্রয়িং রুমে আসতে আসতে নুজাইফার মা বলল, টেনে আনলো কি মা? তুমি এসেছো? আমরা খুব খুশি হয়েছি। আর নুজাইফাকে বলেছিলাম ওর কিছু বান্ধবীকে দাওয়াত করতে। সাফা নুজাইফার মাকে পায়ে হাত দিয়ে সালাম করে নিলে নুজাইফার মা তাড়াতাড়ি করে পা সরিয়ে নেয়াতে সাফা খানিকটা ভর হয়ে গেল। নুজাইফার মা সাফাকে দুহাত দিয়ে উঠিয়ে বলল, ছি ছি মা, পায়ে হাত দিয়ে সালাম করতে নেই, এটা বিধর্মীদের রীতি। এর থেকে উত্তম হবে তুমি মুখে সালাম দিবে, কেমন? আচ্ছা মা। ইস, সরি আন্টি, আপনি মা করেছিলেন তো, তাই মুখ ফসকে আমিও বলে ফেলেছি। মারবো একটা। সরি কি, মা বলেই ডাকবি। সাফার চোখের কোণে জলে ভরে গেল। একবার একজনকে বড় ম্যামকে মা বলাতে উনি রেগে গিয়ে সাফাকে থাপ্পড় মেরেছিল। এরপর থেকে সাফা কাউকে মা ডাকতে ভয় পায়। ওই যে বলে না, চুন মুখে পড়লে দই খেতেও ভয় লাগে। নুজাইফার কথাতে ঘোর কাটলো। মোমো কোথায় ভাবি? ও তো ঘুমিয়েছে, তুই সাফাকে রুমে নিয়ে যা। নুজাইফা সাফাকে নিয়ে রুমে চলে গেল। নুজাইফা সাফাকে বসতে দিয়ে ড্রেস চেঞ্জ করতে ওয়াশরুমে গেল। সাফা নুজাইফার রুমটা দেখছে তাকিয়ে তাকিয়ে। একটা খাট, তার পাশে জানালার কাছে একটা টেবিল আর চেয়ার, তাকে বই খাতা কলম সুন্দর করে সাজানো, আর সাইডে একটা জগ আর গিলাস, একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল আর একটা বুক সেলফে অনেক অনেক বই রাখা, তার মধ্যে ইসলামিক বই বেশি। খুব পরিষ্কার আর পরিপাটি করে সাজানো রুমটা। তুমি বই পড়তে ভালোবাসো? আমিও খুব ভালোবাসি। সাফা চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখলো নুজাইফা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওই একটু আধটু পারতাম। রাতের খাবার সেরে ওরা রুমে আসলো। ছোট ছোট পা ফেলে তখনই ঘরে ঢুকলো দুষ্টু মিষ্টি মোমো। নুজাইফাকে বলল, ফুপি, এটা তোমার প্লেন্ট। নুজাইফা মোমোকে কোলে তুলে নিয়ে বলল, হ্যাঁ মা, এটা তোমার আরেকটা ফুপি। আমি ফুপির কোলে যাব? সাফা মুশকি হেসে কোলে তুলে নিয়ে গাল টিপে আদর করে বলল, ওলে মামুনিটা তুমি কত কিউট। ফুপি, তুমিও খুব কিউট, আর আব্বু অনেক কিউট। হ্যাঁ তাই? হ্যাঁ, আব্বু আমাকে রাজকুমারী বলে ডাকে। বাবুটা, তুমি তো সত্যিই রাজকুমারী। তুমি খুব ভালো, আব্বু চকলেট আনলে তোমাকে দেব। নুজাইফা এবং সাফা দুজনে হেসে দিল। নিজে মোমোকে ডাকলো। মোমো তাড়াতাড়ি করে কাছে গিয়ে বলল, কি হয়েছে আম্মু?
তোমার বাবা তোমাকে ডাকছে। মোমো দৌড়ে তন্ময়ের কাছে গিয়ে বলল, আব্বু আমায় দেখেছো? এই যে মামুনি, কোথায় ছিলে তুমি? আব্বু ভুবের একটা ফ্রেন্ড এসেছে, খুব কিউট, তার সাথে ছিলাম। ওরে বাবা, আমার আম্মুটার কত বুদ্ধি। আব্বু চকলেট এনেছো? মনে ছিল না যে। আমি কালকে ফুপির সাথে চলে যাব। তন্ময় মোমোকে বুকে চাই করতেই, আচ্ছা অচেনা বউটা কেমন হবে মনের দিক থেকে, বা কেমন দেখতে কে জানে। এতক্ষণে আরব ঘরে ঢুকলো। নুজাইফা কারো উপস্থিতি টের পেয়ে বুঝতে পারলো কে। আরব সালাম দিয়ে খাটের উপর বসে নুজাইফার হাতে মোহরানার টাকাগুলো দিল, কারণ আরব ভালো করে জানে মোহরানা হলো স্ত্রীর হক। নুজাইফা মোহরের টাকাগুলো হাতে দিল। ইসলামের নারীদের মর্যাদা সর্বোচ্চ প্রদান করা হয়েছে, আর তাই যৌতুক নেয়াকে হারাম করা হয়েছে এবং মোহরানাকে হালাল করে দিয়েছে। মোহরানা কনেদের ক্রয়ের টাকা নয়, এটা স্বামীর পক্ষ থেকে ফরজ উপহার, যা স্ত্রীর অধিকার। নুজাইফার মনে আরব রহমানের জন্য শ্রদ্ধা এবং ভালোবাসা জেগে উঠতে লাগলো একটু একটু করে। এবার কি আমার স্ত্রীর মুখ দর্শন করতে পারি? নুজাইফা মাথা নেড়ে জবাব দিল। আরব রহমান নুজাইফার মুখ থেকে নিকাবটা সরিয়ে চমকে উঠল। মাশাআল্লাহ, এ যেন জান্নাতের হুর, জীবনে প্রথম তোমাকে দেখলাম। কথাটা শুনে নুজাইফার ঘটকা লাগলো। মাথাটা তুলে আরবের দিকে তাকিয়ে চমকে উঠল। সিয়াম। আরব রহমান হলো সিয়ামের চন্দ্র নাম, যেটা কেউ জানতো না, তাই নুজাইফাও জানতে পারেনি সিয়ামই তার বর হবে। হ্যাঁ, যে তোমাকে এতদিন চেয়েছিল, কিন্তু তুমি রাজি হওনি, বরং আল্লাহর কাছে যাওয়াতে বলছো, আর আমি আল্লাহর কাছে চেয়েছি। আমার সব শখ আল্লাহ বিসর্জন দিয়ে আল্লাহকে ভালোবেসেছি, আর তার বিনিময়ে আল্লাহ আমাকে নুজাইফা নামক জান্নাত উপহার দিয়েছেন। আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া। চলো দুরাকাত শুকরানা নামাজ পড়ে আমাদের দাম্পত্য জীবন শুরু করি। নুজাইফা মাথা নাড়লো। বোরখা খোলে যখনই ওয়াশরুমে যাবে, তখন সিয়াম পেছন থেকে তার হাত ধরলো। আমি কি তোমার যোগ্য হতে পেরেছি নুজাইফা? নুজাইফা সিয়ামের মুখ চেপে ধরে বলল, সবই আল্লাহর ইচ্ছা। আমরা একে অপরের জন্য যোগ্য বলেই আজ আমরা স্বামী স্ত্রী। এজন্যই হয়তো কেউ একজন বলেছিল, তুমি যদি হও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো ইমান জাগরণী, তবে তুমি পাবে ফাতেমায়ের মতো জীবন সঙ্গিনী। নুজাইফা মুচকি এসে ওয়াশরুম থেকে ওযু করে আসলো। দুজনে দুরাকাত নামাজ পড়ে ইহকালীন ও পরকালীন সুখ শান্তি কামনা করলো। তারপর খুব সকালে নুজাইফার মিষ্টি মধুর কোরআন তেলাওয়াতের শব্দে ঘুম ভাঙল সিয়ামের। সিয়াম কোরআনের প্রতিটা আয়াত মুগ্ধ হয়ে শুনছিলেন। এত সুমিষ্টি কণ্ঠের কোরআন তেলাওয়াত আগে কখনো শুনেনি। চুপচাপ নুজাইফার পেছনে গিয়ে দাঁড়ালো। নুজাইফা কারো উপস্থিতি টের পেয়ে তেলাওয়াত বন্ধ করলো। এত সুন্দর মধুর তেলাওয়াত বন্ধ করলে কেন? নুজাইফা আপনি উঠে গেছেন? আপনি ঘুমাচ্ছিলেন তাই ডাকি নাই। চলুন না, তাহাজ্জুদ পড়ে নিই। সিয়াম নুজাইফার দুটি হাতের আঙুল ধরে নুজাইফার চোখের দিকে তাকালো। নুজাইফার লজ্জায় চোখ নামিয়ে ফেললো। লাল শাড়ি আর তোয়ালে বেচানো ভেজা চুল, সত্যি রূপবতী বউ লাগছে। এমনিতেই তুমি অনেক সুন্দর মাশাআল্লাহ, কিন্তু এখন আরো বেশি সুন্দর লাগছে। নুজাইফা লজ্জায় তাকাতেই পারছিল না, তাই প্রসঙ্গ এড়াতে বলল, যান ওযু করে আসুন, নামাজ পড়বো, টাইম চলে যাচ্ছে। সিয়াম নুজাইফার গালে হালকা টিপ টাচ করে ওয়াশরুমে চলে গেল। ওযু করে এসে তাহাজ্জুদ নামাজ আদায় করলো। আল্লাহকে মনে মনে অনেক শুকরিয়া জানালো। সিয়াম যদি আজ নিজেকে না পরিবর্তন করত, তাহলে নুজাইফার মতো পূর্ণবতী স্ত্রীকে কখনোই পেতেন না। আল্লাহ তাআলা কখনো অন্যায় বিচার করেন না, তিনি বলেই দিয়েছেন, তুমি যেমন তোমার লাইফ পার্টনারও তেমন হবে। নুজাইফাকে পেয়ে সিয়াম সত্যিই ধন্য। সিয়াম ফজরের নামাজ পড়তে পড়তে মসজিদ চলে গেল। ভোরের আলো ফুটতে নুজাইফা চা হাতে করে তার শাশুড়ির ঘরে ঢুকলো। তার শ্বশুর মসজিদে গেছে, তাই শাশুড়িকে এক কাপ চা করে দিল। এ কি নতুন বউ, তুমি এত সকালে চা করতে গেলে কেন? মর্জিনাকে বলতে। মেয়ের হাতের চা মায়ের কাছে সবসময় স্পেশাল, আর তাই আমি আপনাকে চা করে দিলাম। আলহামদুলিল্লাহ, এত ভালো চা করতে পারো তুমি? নুজাইফা হাসলো। অবন্তিকা রুমে প্রবেশ করেই বলল, বা বান্ধবী আমার, এখনই সংসার গোছাতে শুরু করে দিয়েছিস? নুজাইফা অবন্তিকাকে দেখেই খুশি হলো। অবন্তিকা নুজাইফার শাশুড়িকে বলে নুজাইফাকে তার রুমে নিয়ে গেল। নুজাইফা, তোকে দেখে আমার খুব হিংসে হয়। কেন? দেখ তুই কত সুন্দরী। আগে তো ভাবতাম তুই কালো ভূত, বাট যখন তোকে দেখলাম তখন তো পুরাই টাসকি খাইলাম। নুজাইফা মুস্কি হেসে বলল, তুইও তো কম না। যাই হোক, তুই যে ওনার সিয়াম ভাইয়ের বউ বলিসনি তো একবারও। আমি কি জানতাম নাকি যে সিয়াম আমার চাচাতো দেবর? তোকে খুব মিস করতাম।
আমিও তোকে খুব মিস করতাম। আর তোর মেয়ের নাম আমার মেয়ের নামের কাহিনী কি? তুই আমার কলিজা ছিলিস তো, তাই তোর নামে আমার মেয়ের নাম রাখছি। ওদের কথার মাঝে নুজাইফার শাশুড়ি নুজাইফাকে ডাকলো। রাতে ডাইনিংয়ে খাবার সাজাচ্ছিল নুজাইফা এবং তার শাশুড়ি। সিয়াম পাশ দিয়ে ফোন টিপতে টিপতে রুমে যাচ্ছিল। তখন সিয়ামের মা ডাক দিয়ে বলল, বাবা আরব, খাবার টেবিলে আয়। সিয়াম দেখলো টেবিলে তার ফ্যামিলির সবাই আছে। নুজাইফার হাতে খাবে বলে বলল, মা এখনই খাবো না, পরে খাবো, তুমি খাবারটা পাঠিয়ে দাও। এই কথা বলে সিয়াম চলে গেল। সিয়ামের মা নুজাইফাকে উদ্দেশ্য করে বলল, বৌমা, আরফের জন্য আর তোমার জন্য খাবার ঘরে নিয়ে যাও, তোমরা একসাথে খাবে, কেমন? নুজাইফা সম্মতি জানিয়ে হাতের কাজ ছেড়ে সিয়ামের জন্য খাবার নিয়ে রুমে চলে গেল। নুজাইফাকে দেখে সিয়াম বলল, তাড়াতাড়ি খেতে দাও, খুব ক্ষুধা লাগছে, সেই সকালে খেয়েছি। ও মা, আপনি তো বললেন পরে খাবেন, আর এখন ক্ষুধা লেগে গেল। তোমার হাতে খাবো বলেই তো পরে খাবার কথা বললাম। কি? ওকে, আমি আপনাকে খাইয়ে দেব না। তাহলে আর কি? সিয়াম, তোর বউ আজ খেতে দেবে না, তুই না খেয়েই থাক। নুজাইফা সিয়ামের কথা শুনে মুখ টিপে টিপে হাসছে। সিয়াম শুয়ে পড়বে, তখন নুজাইফা বলল, নিচে আসুন, খাইয়ে দিব। সিয়াম খাট থেকে নেমে ফ্লোরে মাদুরের উপর বসলো। নুজাইফা দস্তরখানা বিছিয়ে দিল। দস্তরখানা বিছানো সুন্নত। নুজাইফা বিসমিল্লা বলে সিয়ামের দিকে খাবারের লোকমা এগিয়ে দিল। সিয়াম বিসমিল্লা বলে খেতে আরম্ভ করলো। সিয়াম এবার নুজাইফার দিকে খাবারের লোকমা এগিয়ে দিলে নুজাইফা বলল, খাবো না। কেন? বিসমিল্লা বলেছেন। ও সরি, দোয়া পরে নিল। নাও এবার খাও। নুজাইফা খেতে আরম্ভ করলো। নুজাইফা গোস্তের হাড্ডিতে কামড় দিয়ে পাত্রের কর্নারে রাখা মাত্রই সিয়াম সেটা হাতে নিয়ে হাড্ডি সেইখান থেকে কামড় দিয়ে খেতে লাগলো। তাই দেখে নুজাইফা মুচকি হাসলো। আবার নুজাইফা গ্লাসে যে স্থান থেকে মুখ লাগিয়ে পানি পান করলো। সিয়াম তার অনুরোধ করলো। সিয়াম শুয়ে আছে আর বলছে, বুকের ভেতরটা খা খা করছে, একটু বুকে আসবা, আমার ভবিষ্যৎ বাচ্চার মা। নুজাইফা লজ্জায় গুটিসুটি মেরে রইল। অযোগ্যতা সিয়াম নুজাইফাকে বুকে টেনে নিয়ে বলল, এবার একটু ওই মিষ্টি গন্ধে কোরআন তেলাওয়াত করে শোনাবে। নুজাইফা সূরা মুলক তেলাওয়াত করতে আরম্ভ করলো, আর সিয়াম মুগ্ধ হয়ে শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল। সিয়াম এবং নুজাইফা দম্পতির মাঝে গভীর ভালোবাসা তাদের দাম্পত্য জীবনকে খুব সুন্দর করে তুলেছে। নুজাইফা খুব অসুস্থ হয়ে পড়েছে, খুব জ্বর এবং মাথা ব্যথা। সিয়াম রুমে আসার পর নুজাইফার এই অবস্থা দেখে পাগল প্রায় তাড়াতাড়ি করে জল এনে মাথায় জল পট্টি দিয়ে দিচ্ছে। নুজাইফা জ্বরের ঘরে প্রলব বকছে। সিয়াম সারা রাত জেগে নুজাইফার সেবা করলো। স্ত্রীরাও মানুষ, তাদেরও অসুখ বিসুখ আছে। স্ত্রীরা যেমন স্বামীর সেবা করবে, যত্ন করবে, তেমনি স্বামীদেরও উচিত স্ত্রীদের উপর খেয়াল রাখা। সিয়াম এবং নুজাইফার সংসার তাদের ছোট ছোট খুনসুটি এবং অফুরন্ত ভালোবাসার মাঝে কেটে যাচ্ছে। মাঝে মাঝে নুজাইফা সিয়ামের উপর রাগ করে থাকে, আবার কখনো হয়তো ভুল করে, কিন্তু তখন সিয়াম নুজাইফাকে ভালোবাসা দিয়ে প্রতিটা ভুল শুধরে দেয়। সিয়াম এবং নুজাইফার বিয়ের 5 বছর কেটে গেছে। নুজাইফার ছোট্ট একটা ছেলে হয়েছে। সিয়াম তার নাম রেখেছে আব্দুল্লাহ এবং নুজাইফাকে ডাকে উম্মে আব্দুল্লাহ নামে। সিয়াম খুব চিন্তিত হয়ে বসে আছে। নুজাইফা সিয়ামের কাছে গিয়ে শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে আপনার? আপনাকে এত চেঞ্জ দেখাচ্ছে কেন? সিয়াম চেয়ার থেকে উঠে দাঁড়ালো। আমাকে কি বলা যায় না? আমাদের কলেজের একটা মেয়ের আজ ডিভোর্স হয়ে গেছে। কি বলছেন? প্রথম হাজবেন্ড মারা যাওয়ার পর এই দ্বিতীয় বিয়ে ছিল। ইস। আর জানো, মেয়েটার এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আর আপন কেউ নেই। কোথাও কোনো চাকরি বাকরি খুঁজতে গেলে সবাই তাকে বাজেভাবে দেখে, নোংরা ভাবে তাকায়। তাহলে তো মেয়েটা সেফ না। মেয়েটার এখন কি করবে? একটা কথা বলি। বলেন। মেয়েটাকে আমি বিয়ে করতে চাই। নুজাইফা অবাক চোখে সিয়ামের দিকে তাকালো। দেখো, আমার কাছে থাকলে মেয়েটা নিরাপদ থাকবে। নুজাইফা আর কিছুই বললো না, ওখান থেকে চলে গেল। সিয়াম নুজাইফার মনের অবস্থাটা বুঝতে পারলো। যতই যাই হোক, মেয়েরা কখনোই স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। রাতে নুজাইফা সিয়ামের জন্য ভাত টেবিলের উপর রেখে আব্দুল্লাহকে নিয়ে শুয়ে পড়লো। সিয়াম রুমে এসে দেখলো নুজাইফা না খেয়ে শুয়ে আছে। সিয়ামে কিছু না বলে না খেয়ে শুয়ে পড়লো। নুজাইফা সিয়ামকে দেখো না দেখার ভান করে শুয়ে রইল। সিয়াম এপাশ ওপাশ করছে, প্রতিদিন নুজাইফাকে বুকে নিয়ে ঘুমায়। সিয়াম উঠে দাঁড়ালো, তারপর নুজাইফা পাশে গিয়ে বসলো। নুজাইফার কপালে কিস করতে নুজাইফা ফুঁপিয়ে উঠলো। তার চোখের গরম জলের দ্বারা সিয়ামের শীতল হাতকে তপ্ত করে দিল। সিয়াম নুজাইফার কাঁধে ধরে নুজাইফাকে উঠালো। নুজাইফার মাথাটা বুকের বাম পাশে চেপে ধরে মাথায় হাত বোলাতে বোলাতে বলল, কেঁদো না প্লিজ, তোমার কান্না যে আমি সহ্য করতে পারি না। আমি শুধু তোমাকে বলেছিলাম এই ভেবে যে
মেয়েটার একটা নিরাপদ আশ্রয় হবে। যদি অন্য কোথাও বিয়ে হলে মেয়েটা নিরাপদ না থাকে, কিন্তু এখন যখন আমার সোনা বউটা রাজি না, তখন আর বিয়ে করতে চাই না। নুজাইফা সিয়ামের গেঞ্জি আরো বেশি আঁকড়ে ধরে বুকের ভিতরে মিশতে যাচ্ছে। সিয়াম ঠাট্টা করে বলল, উফ, আমি আবার হার্ট অ্যাটাক করবো, যেভাবে বুকের ভিতর ঢুকে যাচ্ছ। নুজাইফা লজ্জা পেয়ে ছেড়ে দিল। ভালোই তো লাগছিল, ছেড়ে দিলা কেন? নুজাইফা লজ্জা পেয়ে শাড়ির আঁচলের কোনা 2 হাতের 2 আঙুল দিয়ে ঘোরাচ্ছে। সিয়াম দুষ্টুমি করে বলল, এবার একটু বেশি বউ বউ লাগছে। নুজাইফা মনে মনে বলল, ইস, কি লজ্জা, কি লজ্জা, এবার মরেই যাব। সিয়াম ঠাট্টা করে বলল, দেখো, তুমি যদি এখন মারা যাও তাহলে তো তোমার ভাগ্য ভালো হবে। আমি তোমাকে গোসল করাবো, কাফনের কাপড় পরাবো, জানাজা পরাবো, কবর দেবো, দোয়া করবো। আমি এখন মারা যাই আর আপনি আমার ঘরে অন্য কাউকে বিয়ে করে নিয়ে আনেন। এ কথা শুনে সিয়াম না হেসে পারল না। খাওয়া দাওয়া শেষ করে শুয়ে বলল। আব্দুল্লাহকে মাঝখানে রেখে নুজাইফা খাটের আর এক পাশে শুয়ে বলল, আমার মিষ্টি সোনা বউটাকে রেখে একা একা ঘুমাতে পারবো না। নুজাইফা বিপরীত পাশ ফিরে মুচকি হাসতে হাসতে বলল, এইটাই আপনার আজকের শাস্তি। অবন্তিকা নুজাইফাকে বলল, জানিস, এক লোক একটা অসহায় মেয়েকে বিয়ে করে নিজের ঘরে আশ্রয় দিতে প্রথম স্ত্রীর কাছে অনুমতি চাইল, কিন্তু প্রথম স্ত্রী অনুমতি না দিয়ে উল্টো রাগ দেখালো। তার কিছুদিন পরই মেয়েটার স্বামী মারা যায়। তারপর সেও অসহায়ের মতো পথে পথে ঘুরতে থাকে। এই কথা শুনে নুজাইফার বুকের ভেতরটা কেমন করে উঠল, দৌড়ে চলে গেল ওখান থেকে। অবন্তিকা বেশ কয়েকবার ডাকলেও পেছন ফিরে তাকালো না। ঘরের ভেতর গিয়ে হাওয়া করে কাঁদতে লাগলো। ভয়, সিয়ামকে হারানোর তীব্র ভয় তার মনের ভেতর। সিয়াম ঘরে ফিরে দেখে নুজাইফার চোখ দুটি ফোলা ফোলা আর লাল, দেখেই বোঝা যাচ্ছে খুব কেঁদেছে। কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞাসা করতেই বুকের মাঝে ঝাঁপিয়ে পড়ল। ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি আপনাকে হারাতে পারবো না, আমি আপনাকে খুব ভালোবাসি, বিশ্বাস করেন। সিয়ামের মাথায় চোখে মুখে কিস করতে করতে বলছে আর কাঁদছে। আপনি দাঁড়ান, আমি আসছি। নুজাইফা রুম থেকে বের হতে নিয়ে আবার ফিরে এসে সিয়ামের মুখে, চুলে, বুকে কিস করে চলে গেল। সিয়াম ও এমনভাবে কিস করে যেন মৃত্যুর মুখ থেকে আমাকে ফিরে পেয়েছে। পাগলিটার কি এমন হলো আর কোথায় গেল? আব্দুল্লাহ ঘুমিয়ে আছে, তার পাশে গিয়ে কপালে কিস করলো। নুজাইফা ফিরে এসে সিয়ামের দিকে একটা লাল শাড়ি আর কিছু গহনা দিয়ে বলল, ওই অসহায় মেয়েটিকে আজকে বিয়ে করে আনবেন। সিয়াম অবাক হয়ে জানতে চাইল, এগুলো কি? সিয়াম হা করে রইল, তারপর বলল, কিন্তু নুজাইফা সিয়ামের মুখের কথা কেড়ে নিয়ে বলল, কোনো কিন্তু না, আজ যদি মেয়েটার জায়গায় আমি থাকতাম, দোহাই আপনার, আপনি যান, আমার কসম রইল। নুজাইফা এমন পাগলামি করো না, দেখো। নুজাইফা চিৎকার করে বলল, প্লিজ প্লিজ আপনি যান। অজ্ঞতা সিয়াম চলে গেল। নুজাইফা কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল। কলেজাটা ফিরে যাচ্ছে তার, চোখের পানি বাদছাড়া হয়ে গেছে। সিয়াম বিয়ে করে এনে বউকে ড্রয়িং রুমে রেখে বাথরুমে চলে গেল। কাজের লোকে সে বলে গেল উপরে যেতে। নতুন বউ সব জেনেই বিয়ে করেছে। 1 পা 2 পা করে মনে সংকোচ রেখে সিঁড়ি বেয়ে উপরে উঠে ঘরের সামনে দাঁড়িয়ে রইল। যাওয়ার সাহস পাচ্ছে না। ভেতর থেকে নুজাইফা বলল, ভেতরে এসো। নতুন বউ ঘরে ঢুকে দেখে তার সামনে বিপরীত দিক ঘুরে একজন মহিলা দাঁড়িয়ে আছে। শাড়ি পরেছে, দেখতে বেশ সুন্দরী হবে, উনি হয়তো ওনার প্রথম স্ত্রী। নুজাইফা সালাম ফেরাতেই পেছনে তাকিয়ে অবাক হয়ে গেল। বিস্মিত চোখে তাকিয়ে থেকেই বলল, সাফা তুমি? সিয়ামের বিয়ে করে আনা বউটাই সাফা। সাফা দৌড়ে নুজাইফার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করে দাও, আমি জানতাম না উনি তোমার স্বামী। নুজাইফা সাফাকে 2 হাতে উপরে তুলে বলল, ছি ছি, কি করছো? দেখো, উনি যা করেছেন ঠিকই করেছেন, আর এতে আমার সম্মতি ছিল। আজ যদি তোমার জায়গাতে আমি থাকতাম তাহলে? আচ্ছা, তোমার প্রথম হাজবেন্ড মারা গেল কি করে? সাফা কাঁদতে কাঁদতে বলল, তোমার বিয়ের দিন সকালে নাহিদ আমাকে ফোন করে বিয়ের প্রপোজাল দেয়। আমি খুশি হয়েছিলাম যে তোমাকে বলতেও ভুলে গিয়েছিলাম। তারপর আমরা বিয়ে করে 2 বছর একসাথে ছিলাম। একদিন রাতে নাহিদ বাজারে গিয়ে আর ফিরে আসেনি। ফিরে এসেছে তার অ্যাক্সিডেন্ট হওয়ার লাশ। বলেই আবার কাঁদতে শুরু করলো। নুজাইফা সাফাকে বলল, কেঁদো না, আজ থেকে আমরা বোনের মতো থাকবো। কিন্তু আমি যে তোমাকে কষ্ট দিয়ে ফেললাম। চুপ, কিসের কষ্ট? সাফা অবাক বিস্ময়ে তাকিয়ে রইল আর ভাবছে, একটা মানুষ এতটা মহান হয় কি করে? কি ভাবছো? সত্যি তুমি হুজুরের বউ। সত্যি নুরজাপা, তুমি সত্যিকারের হুজুরের বউ। সিয়াম এতক্ষণ আড়াল থেকে সব শুনছিল। তারপর মুচকি এসে 2 বউ বুকের দুপাশে চেপে ধরলো
হঠাৎ করে আব্দুল্লাহ তাদের মাঝখানে এসে বলল, আব্বু আমি সব শুনেছি, আজ থেকে আমার 2 আম্মু। এই কথা শুনে তিনজনেই হেসে দিল। সুখে থাকুক ওরা। প্রত্যেক নারী যেন নুজাইফার মতো পুণ্যবতী ও মহান হৃদয়ের হয়। হুজুরের বউ হবে এমন যে উম্মুল মুমিনদের আদর্শকে মনের ভেতর জীবিত রাখবে। একের বিপদে আরেকজন পাশে দাঁড়াবে।